আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের সংখ্যা পদ্ধতির লাস্ট ক্লাস। আজকের পরে আমাদের বেসিক ক্লাস শেষ হবে। তো এরপরে আমরা পরবর্তী ক্লাসগুলোতে চ্যাপ্টার 4 শুরু করে দিব। পাশাপাশি আমরা এই চ্যাপ্টারের যত টাইপের প্রশ্ন হইতে পারে সবগুলো কোয়েশ্চেন সলভ ক্লাস করব। তো বেসিক ক্লাসগুলো ধারাবাহিকভাবে আমরা শেষ করে যখন এই কোর্সে সবগুলো চ্যাপ্টার শেষ হয়ে যাবে, এরপরে পরে থাকবে শুধু কোয়েশ্চেন সলভ, প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আমরা সলভ করব। তো আজকে দেখো, আজকে আমাদের এই লাস্ট ক্লাসে, তো গত ক্লাসে আমরা কি কি শিখছিলাম? ফ্লিপ ফ্লপ, রেজিস্টার এবং কাউন্টার। তো কাউন্টারটা পুরোপুরি শিখি নাই। আজকে মূলত আমি তোমাদের কাউন্টারটা একটু ভালো মতো দেখাবো এবং বোর্ডে যা যা আসে, আসলে কাউন্টারটা অনেক বড় টপিক, তো বোর্ডে তোমাদের যা যা আসা পসিবল ওই জিনিসগুলো একটুখানি দেখাবো এবং এই রিলেটেড দুইটা বোর্ড প্রশ্ন সলভ করে দিব। তো চলো, সো প্রথমে আমরা গত ক্লাসে দেখছিলাম কাউন্টার কি জিনিস। তাহলে কাউন্টার আমরা দেখছিলাম হচ্ছে ফ্লিপ ফ্লপ এবং রেজিস্টারের সমন্বয়ে গঠিত একটা ডিজিটাল সার্কিট, যা এর ভিতরে ইনপুট সিগন্যাল গুলোকে কি করতে পারে, গুনতে পারে, মানে কয়টা সিগন্যাল আসতেছে সেই অনুযায়ী তোমার হচ্ছে কাউন্ট করতে পারে। তো এটাই এখানে লেখা আছে, দেখো। কাউন্টার হলো এমন একটা সিকোয়েন্সিয়াল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যা ফ্লিপ ফ্লপ এবং লজিক গেট দিয়ে গঠিত এবং তাতে দেওয়া ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে, মানে কয়টা ইনপুট যাচ্ছে এটা গুনতে পারে। তাহলে যে কাউন্টার তোমার এই বাইনারি সিকোয়েন্স অনুসরণ করে তাকে হচ্ছে বাইনারি কাউন্টার বলে। সো নর্মালি আমরা যদি বাইনারি কাউন্টারের কথা চিন্তা করি, তাহলে ধরো এন বিট বাইনারি সংখ্যার 0 আর 1 কে বিট বলে। তো আমরা এন বিটের বাইনারি সংখ্যার জন্য তোমার হচ্ছে এন বিটের বাইনারি সংখ্যার জন্য এনটা ফ্লিপ ফ্লপ দরকার হবে এবং সেটা 2 টু দি পাওয়ার n পর্যন্ত গুনতে পারবে। দেখো, তুমি যদি একটা এন বিটের বাইনারি সংখ্যা নিতে চাও, মনে করো বাইনারি সংখ্যা নিবা কয় বিটের? তো এন বিটের, তো ধরে নাও এন বিটের বাইনারি সংখ্যা নিবা তুমি। সো এন বিটের বাইনারি সংখ্যা, এন বিটের যদি বাইনারি সংখ্যা হয়, তো এটার জন্য এন সংখ্যক ফ্লিপ ফ্লপ লাগবে, কারণ একটা ফ্লিপ ফ্লপ একটা বাইনারি সংখ্যাকে হোল্ড করে রাখতে পারে। তো এন বিটের বাইনারি সংখ্যাটি তুমি যদি কাউন্ট করতে চাও, তাহলে কতটা ফ্লিপ ফ্লপ লাগবে? তাহলে এন সংখ্যক ফ্লিপ ফ্লপ তোমার লাগবে, ঠিক আছে? এন সংখ্যক ফ্লিপ ফ্লপ লাগবে তোমার, এন সংখ্যক ফ্লিপ ফ্লপ লাগবে এবং গুনতে পারবে কত? 2 টু দি পাওয়ার এন সংখ্যক। অর্থাৎ 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 এখানে আমরা বলতে পারি অর্থাৎ 0 থেকে 2 টু দি পাওয়ার n-1 পর্যন্ত। এটা একটা এক্সাম্পল দিয়ে দেখাই। মনে করো 3 বিটের কোনো বাইনারি সংখ্যা, মনে করো 3 বিট, এই যে যেমন সাপোজ 101, এটা কি 3 বিটের একটা বাইনারি সংখ্যা না? তাহলে সেই ক্ষেত্রে n, এখানে n কত বলো তো? n = 3। তাহলে এরকম যদি 3 বিটের কোনো বাইনারি সংখ্যা বা 3 বিটের বাইনারি সংখ্যা যতগুলো হইতে পারে ওই রকম বাইনারি সংখ্যাগুলোকে কাউন্ট করতে চাও, তাহলে ওইটার জন্য তোমার একটা কাউন্টার বানানো লাগবে। তাহলে কয় বিটের কাউন্টার বানাবা ভাইয়া? 3 বিটের বাইনারি সংখ্যাগুলোকে যাতে গুনতে পারে, তাহলে 3 বিটের কাউন্টার বানাবা। তাহলে 3 বিটের কাউন্টার তোমার হচ্ছে 3 বিটের বাইনারি সংখ্যা গণনা করার জন্য তোমার 3টি লাগবে হচ্ছে কাউন্টার। তো আমি এই জিনিসটাকে একটুখানি কপি করে 3 দিয়ে দিই। দেখো, এই যে দেখো, এই জিনিসটাকে ভাইয়া একটু কপি করে, এই যে দেখো, আমি তোমাকে বললাম এখন এন এর জায়গায় কত দিয়ে দিলাম? এন এর জায়গায় হচ্ছে গিয়ে তোমাকে 3 দিয়ে দিলাম, ঠিক আছে? সো এন এর জায়গায় যেহেতু 3 দিয়ে দিছি, তাহলে 3 বিটের একটা বাইনারি সংখ্যার জন্য, দেখো 3 বিটের একটা বাইনারি সংখ্যার জন্য তিনটি সংখ্যক, মানে 3টি সংখ্যক আর লেখার দরকার নাই, তাহলে 3টি ফ্লিপ ফ্লপ লাগবে এবং এটা গুনতে পারবে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, মানে হচ্ছে 8, অর্থাৎ 0 থেকে 7। দ্যাট মিনস এটা কাউন্ট করতে পারবে 0, 1, 2, 3, 4, 5, 6, 7। দেখো 0 থেকে 7 সবগুলো সংখ্যা বাইনারিতে যদি প্রকাশ করো সর্বোচ্চ কত বিট হবে? 3 বিটেরই হবে। 8 যদি প্রকাশ করতে চাও, 8কে প্রকাশ করতে 4 বিট লাগবে। তো সেই ক্ষেত্রে তোমার 4 বিটের বাইনারি সংখ্যা হবে, তাই না? যেমন এই যে 7 এর বাইনারি কত বলতো? 111। 6 এর বাইনারি কত? 110। 5 এর বাইনারি কত? 101। 4 কত? 100। 3 কত? 011। 2 কত? সেগুলো তো বোঝা যাবে নাকি বোঝা যাবে না? এই যে দেখো, এরকম ভাবে বুঝাই দিলাম, ঠিক আছে? এই যে এটা হচ্ছে কি আমাদের 3, তাহলে এটা কি 010 আর এটা কি 001 আর এটা তো 000। বোঝা যায় বলো তো? এরকম আর কি। তাহলে এই বাইনারি কাউন্টার, 3 বিটের বাইনারি কাউন্টারের জন্য আমাদের 3টি ফ্লিপ ফ্লপ লাগবে এবং 3টি ফ্লিপ ফ্লপ বিশিষ্ট কাউন্টার আমরা আজকে বানানোর দেখব। এখন দেখো, ফ্লিপ ফ্লপের এই যে একটা ফ্লিপ ফ্লপ যতটুকু সংখ্যা পর্যন্ত গুনতে পারে সেইটাকে আমরা কি বলি? একটা ফ্লিপ ফ্লপ যতটুকু পর্যন্ত গুনতে পারে সেটাকে আমরা বলি মোড নাম্বার। দেখো, মোড নাম্বার বা মডুলাস নাম্বার। এখন নর্মালি দেখো, কাউন্টার মোড নাম্বার বা মডুলাস নাম্বার হলো একটা কাউন্টার যতটুকু পর্যন্ত গুনতে পারে সর্বোচ্চ। তো এখানে আমরা দেখছি না কত থেকে গুনতে পারে? 0 থেকে 7 পর্যন্ত। কয়টা গুনতে পারে? 8টা। তাহলে মোড নাম্বার কত? 8। আর এই মোড নাম্বার বের হয় কোন
কি দিয়ে, এই যে এই সূত্রটা দিয়ে বের হয়ে যায়। দেখো কাউন্টারের মোড নাম্বার বা মডিউলাস হলো কাউন্টারটি সর্বোচ্চ কত সংখ্যা গুনতে পারে। যদি কোনো একটি কাউন্টারে বিট সংখ্যা n হয় তবে এটি nটি ফ্লিপ ফ্লপ নিয়ে তৈরি হবে এবং তা সিকোয়েন্সিয়াল বা ধারাবাহিকভাবে 0 থেকে 2 টু দি পাওয়ার n, এই কথাগুলোই আমি তোমাদের বলছি। এরপরে আমি তোমাদের কি বলছিলাম, কাউন্টারের প্রকারভেদ। তো কাউন্টার মূলত কয় প্রকার? কাউন্টার মূলত দুই প্রকার। দেখো একটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। এখন এই প্রত্যেকটা কাউন্টার আবার দুই টাইপের হয়, একটা আপ কাউন্টার আর একটা হচ্ছে ডাউন কাউন্টার। এখন দেখো সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস এটা ক্লক পালসের উপর ভিত্তি করে এই ডিভাইডটা করা হয়। এই ডিভাইডটা কিসের উপর ভিত্তি করে করা হয়? ক্লক পালস, ঠিক আছে, ক্লক পালস। এই ক্লক পালসের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস আর একটা হচ্ছে সিনক্রোনাস। এখন অ্যাসিনক্রোনাসটায় যেটা করা হয় আমি একটু পরেই তোমাদের দেখাবো, যে সিনক্রোনাসটায় যেটা করা হয় একটা ক্লক পালস দেওয়া হয়, আর অ্যাসিনক্রোনাসে যেটা করা হয় সেটা হচ্ছে একটার আউটপুটকে আরেকটার ইনপুট ক্লক পালস হিসেবে দেওয়া হয়। বুঝতে পারছো নাকি বুঝো নাই? মনে করো এখানে আমি তোমাকে বলি, এখানে মনে করো আমাদের কাছে 3টা ফ্লিপ ফ্লপ আছে, যেহেতু ফ্লিপ ফ্লপ দিয়েই আমাদের কাউন্টার বানাইতে হবে। সো অ্যাসিনক্রোনাসে যেটা হবে, এই যে সবগুলোর জন্য একটা সিঙ্গেল ক্লক থাকবে, ঠিক আছে। তো এটাকে আমরা বলবো হচ্ছে সিনক্রোনাস কাউন্টার। এটাকে আমরা কি বলবো? সিনক্রোনাস। সরি, অ্যাসিনক্রোনাসের জন্য যেটা হবে দেখো, এগুলো যদি হচ্ছে আমাদের সবগুলা ফ্লিপ ফ্লপ হয় তাহলে এই একটা ক্লক এখানে দিব, এইটার আউটপুটটাকে এটার ক্লকে দিব, এটার আউটপুটটাকে এটার ক্লকে দিব। তো এই টাইপের গুলাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাসিনক্রোনাস। তো এই অ্যাসিনক্রোনাস এটার আরেকটা নাম হচ্ছে গিয়ে রিপল কাউন্টার। রিপল কাউন্টার, বুঝতে পারছো? এটার আরেকটা নাম হচ্ছে রিপল। আসলে ইংলিশটা হচ্ছে গিয়ে এরকম, RIPPPLE, রিপল কাউন্টার, বুঝতে পারছো? তো অ্যাসিনক্রোনাস কাউন্টারের অপর নাম হচ্ছে রিপল কাউন্টার। তাহলে রিপল কাউন্টার আবার হচ্ছে দুই রকম, রিপল আপ আর হচ্ছে রিপল ডাউন। এখন আমি তোমাকে বলি যে রিপল আপ কাউন্টারটা কি। রিপল আপ হচ্ছে গিয়ে তোমার অ্যাসেন্ডিং অর্ডারে গুনবে, মানে 0 থেকে আস্তে আস্তে বাড়বে। যেমন আমি তোমাকে বলি, এই যে এখন তো তুমি অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস তা বুঝে গেছো, আশা করি অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস বুঝে গেছো। তো অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের মধ্যে পার্থক্য কোথায় বলো তো? এই যে ক্লক সিগন্যালটা, আচ্ছা এটা এখানেই থাক, আপ আর ডাউনটা জাস্ট বুঝো, এখানে আমরা এটারে বলতে পারি যে এখানে হচ্ছে ক্লক। তো অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের মধ্যে পার্থক্য কি? সিনক্রোনাস যেটা, সেটা একটা ক্লক পালস সবার মধ্যে যাবে, বাট অ্যাসিনক্রোনাসেরটা প্রথমে একটা ক্লক যাবে, পরে ওই ক্লক অনুযায়ী যে আউটপুট আসবে, সেই এই যে ফ্লিপ ফ্লপের যে আউটপুট আসবে সেগুলো হচ্ছে অন্যান্য ফ্লিপ ফ্লপ গুলোর ভিতরে যাবে, বুঝতে পারছো? তাহলে ক্লক পালসটা হচ্ছে ডিপেন্ডেন্ট, আউটপুটের উপর ডিপেন্ডেন্ট। তো এই জন্য এটাকে অ্যাসিনক্রোনাস বলতেছি, আর এটা ডিপেন্ডেন্ট না, এই জন্য এটাকে কি বলতেছি? সিনক্রোনাস। এখন দেখো এই অ্যাসিনক্রোনাস কাউন্টার হচ্ছে রিপল কাউন্টার। এখন রিপল কাউন্টার কয়টা? দুইটা, রিপল আপ আবার হচ্ছে রিপল ডাউন। রিপল আপ মানে হচ্ছে 0 1 2 3 এরকম করে n সংখ্যক পর্যন্ত গুনবে, মানে 2 টু দি পাওয়ার n-1 পর্যন্ত গুনবে, বুঝছো? তো এইভাবে যদি লিখি তাহলে 2 টু দি পাওয়ার n-1 পর্যন্ত গুনবে। আর এটা করবে কি, এটা হচ্ছে ধরো মনে করো এখান থেকে সর্বোচ্চ নাম্বার কত বলো? 2 টু দি পাওয়ার n-1, এরকম সর্বোচ্চ করে 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 কমতে এই যে 3 2 1 0 এরকম ভাবে, মানে বড় থেকে ছোট। আমি যদি তোমাকে 8 বিটের রেজিস্টারের উদাহরণ দিয়ে দেখাই তাহলে দেখো 0 1 2 3 4 5 6 7 এরকম ভাবে গুনবে 3 বিটের জন্য, 0 থেকে 7 পর্যন্ত গুনতে পারবে। আর এটা রিপল ডাউন কাউন্টার, এটা 7 থেকে শুরু হবে, 7 6 3 2 আর 7 6 3 4, সরি ভুল বলতেছি কেন, 7 6 5 4 3 2 1 0, বুঝতে পারছো? 7 6 5 4 3 2। তো এইটাই হচ্ছে গিয়ে কথা। রিপল আপ কাউন্টার মানে ভাইয়া এটা ছোট থেকে বড় অ্যাসেন্ডিং অর্ডারে, আর রিপল ডাউন মানে বড় থেকে ছোট কাউন্ট করবে ডিসেন্ডিং অর্ডারে। তো আমরা এটাই দেখবো। এখন দেখো এই অ্যাসিনক্রোনাস কাউন্টার না অনেকগুলা ফ্লিপ ফ্লপ দিয়ে বানানো যায়। এটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ দিয়ে বানানো যায়, জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে বানানো যায়, তারপর হচ্ছে তোমার ডি ফ্লিপ ফ্লপ দিয়ে বানানো যায়। তো নর্মালি আমাদের ভার্সিটি লেভেলে টি ফ্লিপ ফ্লপটা অনেক বেশি ইম্পর্টেন্ট হইলেও তোমাদের লেভেলে যেই কয়টা কোয়েশ্চেন দেখছি সবগুলাই হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে বানানো। তো আমি আজকে তোমাদের ডি ফ্লিপ ফ্লপ দিয়েই রিপল আপ কাউন্টার এবং রিপল ডাউন কাউন্টারটা দেখাবো। তো আমি বলে রাখি, এই রিপল আপ এবং রিপল ডাউন যে অ্যাসিনক্রোনাস কাউন্টার, সিনক্রোনাসটা দেখাবো না। সিনক্রোনাস আপ ডাউন এটার আবার অনেক ধরনের হইতে পারে, রিং হইতে পারে, আপ হচ্ছে তোমার
এসআর জেআর দিয়ে বানানো যেতে পারে, জেকে দিয়ে বানানো যেতে পারে, টি দিয়ে বানানো যেতে পারে, অনেক কিছু হয়, অনেক মানে এগুলো খুবই কমপ্লেক্স টপিক, বুঝছো? খুবই কমপ্লেক্স টপিক, এগুলো ইজি টপিক না, অনেক কিছু এটার পড়ার আছে। বাট তোমাদের আমি ভাইয়া সবচেয়ে সিম্পল করে দিচ্ছি। তো তোমাদের বোর্ডে যেটা আসছে, আমি দেখছি বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে জাস্ট দুইটা আসছে, দুইটাই আসছে হচ্ছে গিয়ে তোমার অ্যাসিনক্রোনাস কাউন্টারের যে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে যেটা বানানো, ঠিক আছে, ডি ফ্লিপ ফ্লপ দিয়ে যেটা বানানো সেটাই তোমাদের আসছে। তো রিপল আপ এবং রিপল ডাউন কাউন্টারটা আমি তোমাদের ডি ফ্লিপ ফ্লপ দিয়েই দেখাবো, বাট মনে রাখো এটা টি ফ্লিপ ফ্লপ জেকে ফ্লিপ ফ্লপ দিয়েও এইটাকে রিপল আপ অ্যাসিনক্রোনাসের রিপল আপ এবং রিপল ডাউনকে ডিজাইন করা যায়। আচ্ছা, এখন দেখো এই রিপল আপ আর রিপল ডাউন অ্যাসিনক্রোনাস, এই যে অ্যাসিনক্রোনাস যে দুইটা টাইপ, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাসের অপর নাম হচ্ছে রিপল কাউন্টার। এই রিপল কাউন্টারের কয়টা টাইপ? দুইটা টাইপ। একটা হচ্ছে আমাদের কি বলতো রিপল আপ। তাহলে আমরা এখানে আমরা কি দেখবো এখন? আমরা এখন দেখবো হচ্ছে রিপল আপ। দেখো রিপল আপ ইউজিং আমরা কি দেখবো? ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা রিপল আপ দেখবো, ডি ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। রিপল আপ ইউজিং ডি ফ্লিপ ফ্লপ দিয়ে কিভাবে রিপল আপটা ডিজাইন করা যায় সেটা আমরা দেখব। তো ভাইয়া এটার জন্য একদম ভাইয়া ডিরেক্টলি তোমার সার্কিটটা এঁকে ফেলি। তো সার্কিটটা কিরকম হবে? যেহেতু আমরা 3 বিটের দেখবো, কয় বিটের দেখবো বলো তো? 3 বিট। 3 বিটের জন্য আমরা এটা দেখবো, বুঝতে পারছো? 3 বিট। আচ্ছা, ছোট হাতে লিখি 3 বিট। তো এই 3 বিটের জন্য যে ডিজাইন করবো, তাহলে আমরা ফ্লিপ ফ্লপ নেবো কয়টা? 3। তাহলে 3টা ফ্লিপ ফ্লপের, এই যে একটা ফ্লিপ ফ্লপ, আচ্ছা তারপর হচ্ছে আচ্ছা একটা দিয়েই আগে আমরা ড্র করি, তারপর ওটাকে কপি করে দিচ্ছি। দেখো তোমরা তো আমি কপি করার পরে তোমরা আঁকবে, এখন তোমরা আঁকো না। দেখো এখানে কি কি থাকে? ফার্স্ট অফ অল একটা ইনপুট থাকে ডি, এখানে একটা থাকে হচ্ছে গিয়ে আউটপুট কিউ, আর এখানে হচ্ছে থাকে কিউ বার, আর এখানে থাকে হচ্ছে গিয়ে ক্লক। বুঝতে পারছো? এই হচ্ছে গিয়ে আমাদের এটা ডিজাইন। একটা কিসের ডিজাইন এটা? এটা হচ্ছে গিয়ে আমাদের একটা ডি ফ্লিপ ফ্লপের ডিজাইন। তো এখন এটাকে তুমি যদি কাউন্টার বানাইতে চাও, তাহলে যেটা করতে হয় এই ডি ফ্লিপ ফ্লপে, এই যে এটার আউটপুটটাকে ধরে এটার ইনপুটে পাঠিয়ে দিতে হয়, ঠিক আছে। এবং এটার যে আউটপুট থাকে সেটাকে, এবং এটার যে আউটপুট থাকে, এটার যে আউটপুট থাকে সেটাকে নেক্সটটার ক্লকে দিতে হয়। আচ্ছা, তাহলে আমরা একটা এঁকে ফেলছি, এখন এটাকে জাস্ট আমি কপি করে দিই, তাহলেই আমাদের বাকি দুটো হয়ে যাবে। তো এটাকে জাস্ট ভাইয়া কি করে দিব? এটাকে জাস্ট ভাইয়া কপি করে, এর মাথাটা খুবই ঠান্ডা করে রাখিয়া বুঝবো ভাইয়া, কারণ এগুলো খুবই ঝামেলার টপিক, সহজ না, এগুলো খুবই ঝামেলার টপিক, ঠিক আছে। এই যে দেখো 3 বিটের, এই জন্য আমি এখানে কয়টা নিলাম? এই যে 3টা নিয়ে নিছি, কিন্তু বুঝছো এখানে আমি কি করছি? 3টা ফ্লিপ ফ্লপ নিছি। কি ফ্লিপ ফ্লপ নিছি? ডি ফ্লিপ ফ্লপ নিছি, 3টা ডি ফ্লিপ ফ্লপ নিছি। এখন করতে হবে কি? দেখো এই যে এইটার যে কিউ এর যে আউটপুট আছে, এই আউটপুটটা এইটার ক্লকে পাঠাইতে হবে, ঠিক আছে। এই যে এটার ক্লক সিগন্যাল পাঠাতে হবে। এটা কিন্তু ফার্স্ট অফ অল ক্লক ছিল। দেখো এটার আমরা এখানে কি বলতে পারি? সিএলকে ক্লক। সো এইটাও আমাদের কি? সিএলকে ক্লক। এটাও আমাদের কি? সিএলকে ক্লক। তো এখন কি করছি? এই যে এইটার প্রথমটার যে আউটপুট সেটাকে আমরা হচ্ছে এটার ক্লকে পাঠিয়ে দিছি, তো এটার যে আউটপুট সেটাকে আমরা এটার ক্লকে পাঠিয়ে দিব, ঠিক আছে। এবং এটার যে আউটপুট, এটার যদি পরে আমাদের আরো ফ্লিপ ফ্লপ 4 বিটের হইতো, তাহলে পরে আবার গিয়ে অ্যাড হইতো, এইভাবে হইতে থাকে। আমি যেহেতু 3টা দিয়ে দেখাচ্ছি, তো আমি 3টা দিয়েই নিলাম, ঠিক আছে। এখন দেখো এই হচ্ছে কি আমাদের ফ্লিপ ফ্লপের ডিজাইন, বুঝতে পারছো? এটা আমি কি করলাম ভাইয়া? ফ্লিপ ফ্লপ দিয়ে কাউন্টার বানাইলাম। তাহলে ফ্লিপ ফ্লপের ডিজাইন থেকে আমরা পুরো যেটা পাইলাম আউটপুটে, সেটা হচ্ছে কি একটা কাউন্টার। এখন এই কাউন্টার, এটা হচ্ছে আমরা রিপল আপ কাউন্টার বানাইতে চাই। এখন একটা কাউন্টার রিপল আপ হবে নাকি রিপল ডাউন হবে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার হচ্ছে ক্লক পালসের উপর। হ্যাঁ, ক্লকটা কিরকম দিচ্ছ, তুমি কি পজিটিভ এজ দিচ্ছ? এখানে লেভেল কিন্তু হয় না, ঠিক আছে, কাউন্টারের ক্ষেত্রে লেভেল হয় না। তাহলে কাউন্টারে একটা টিক দিবে বলতে দেখো তো, একটা হচ্ছে গিয়ে দেখো এরকম হয় না, আমি তোমাকে দেখাই। ক্লক সিগন্যালগুলো কিরকম হয়? এরকম হয়। সো এইটা হচ্ছে গিয়ে লেভেল, তাই না? লেভেলে থাকা মানে কি? সিগন্যাল ধরে রাখা, টিক দেওয়া না কিন্তু। এই যে এটা যদি 0 ধরে রাখে এবং এটা 1 ধরে রাখে, টিক দেয় কোথায় বলো? তাহলে একটা ট্রিগার টিক দেয় কখন? এই যে পজিটিভ এজ ট্রিগার এবং হচ্ছে নেগেটিভ এজ ট্রিগার, তাই না? এখানে জাস্ট একটা ট্রিগার করে, একটা গুলির মতো, আর এটা কিন্তু কন্টিনিউয়াস থাকে। তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে এই লুপটা ইনফিনিট মানে ঘুরতে থাকে জাস্ট। তো এই জন্য আমরা এটা ইউজ করি না, আমরা লেভেল ট্রিগারিং ইউজ করি না, আমরা ক্লক ট্রিগারিং কি ইউজ করি? এজ ট্রিগারিং। তো এখন এজ ট্রিগারিং যদি আমরা এই যে এটা আপ ট্রিগার মানে হচ্ছে আমরা যদি নেগেটিভ এজ ট্রিগারিং দেই, তাহলে আমরা পাবো হচ্ছে রিপল আপ, বুঝতে পারছো? তাহলে রিপল আপ পাওয়ার জন্য আমাদের ট্রিগারিং মেথড কি?
এই যে, ঠিক আছে, নেগেটিভ এজ ট্রিগারিং মানে 1 থেকে কোথায় যাবে, 1 থেকে 0-তে চলে যাবে, বুঝছো? তাহলে 1 থেকে 0-তে যাওয়ার সময় ট্রিগারটা হবে। তাহলে ট্রিগারটা কখন হবে, 1 থেকে 0-তে যাওয়ার সময়। এই জিনিসটা একটুখানি মাথায় রাখো যে এইটা কি টাইপের ট্রিগারিং ভাইয়া, এইটা এই যে ট্রিগারিং মেথডটা আমরা যে ক্লক সিগন্যালটা দিব, এটাই তো আমাদের ক্লক সিগন্যাল, তাই না? এটাই হচ্ছে আমাদের ক্লক সিগন্যাল। তো এটাকে আমরা বলতে পারি সিএলকে। তাহলে ক্লক দিয়েই ট্রিগারিং দিতে হয়, এই যে ক্লক দিয়ে ট্রিগার করতে হয়। তাহলে এইখানে আমরা কোন ট্রিগারিংটা ইউজ করবো বলতো, নেগেটিভ এজ ট্রিগারিংটা আমরা ইউজ করব, নেগেটিভ এজ ট্রিগারিং। তাহলে এখানে ক্লক সিগন্যালটা যখন দিব, পজিটিভ থেকে যখন নেগেটিভ মানে 1 থেকে যখন 0 হবে তখনই এই ট্রিগারিংটা হবে এন্ড আমাদের এই ফ্লিপ ফ্লপটা কাজ করবে। সো এটার কাজ কি, বাইনারি নাম্বারকে কাউন্ট করা। এখন এই কাউন্ট করবে কিভাবে সেই হিসাবটা আমরা আগে এখানে লিখবো, ঠিক আছে? সো দেখো এখন এই আউটপুটগুলাকে আমরা কিভাবে লিখবো। সো আউটপুটগুলাকে আমরা এখানে সুন্দর করে লিখতে পারি, উপরেও লিখতে পারি নিচেও লিখতে পারি, যেহেতু উপরে জায়গা নেই ভাইয়া নিচে লিখি। আচ্ছা এখানে ক্লকটা তো বুঝলা, ক্লকটাকে কোথায় রাখা যায়, ক্লকটাকে এখানে রাখি, যে ক্লক সিগন্যালটা এরকম হবে। এটা বোঝা যায় কিনা বলো তো, যে নেগেটিভ এজ ট্রিগারিং হইতে হবে, বুঝতে পারছো? নেগেটিভ এজ ট্রিগারিংটা হইতে হবে। সো আমি এখানে ক্লক হিসেবে এটা একটুখানি এখানে উল্লেখ করে দেই। এই যে এখান দিয়ে আমি বুঝিয়ে দিলাম যে এটা যখন 0 থেকে 1 মানে নিচের দিকে নামবে, 1 থেকে যখন 0 হবে, এই যে 1 থেকে যখন 0 হবে তখনই ট্রিগারিংটা হবে। ট্রিগারিং হওয়া মানে কি, আউটপুট হিসেবে কত দেওয়া, 1 দেওয়া। তো এখানে আমি ক্লক সিগন্যালটা সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিলাম যে এই যে ক্লক সিগন্যালটা কিরকম, যখন নেগেটিভ এজ ট্রিগারিং হবে তখনই ক্লকটা ট্রিগার হবে, এটা আমরা বুঝছি। আচ্ছা তাহলে ক্লক ট্রিগারটা আমরা বুঝলাম। এখন এখানে আমাদের আউটপুটগুলোকে আমরা কিভাবে লিখবো, দেখো আউটপুটগুলোকে যেমন এখান থেকে এই যে এটাকে আমরা ধরবো হচ্ছে Q0, এই আউটপুটটাকে ধরবো হচ্ছে আমরা Q0 এবং এই আউটপুটটাকে ধরবো হচ্ছে আমরা Q1, এটাকে আমরা ধরতেছি হচ্ছে Q1 এবং এই আউটপুটটাকে ধরবো হচ্ছে আমরা ধরে নাও Q2, এই আউটপুটটাকে ধরবো আমরা হচ্ছে Q0 Q1 Q0 Q1 Q2, এরকম হচ্ছে 3টা আউটপুট আমরা এখান থেকে জেনারেট করতে পারবো এবং এই আউটপুটগুলোর রেসপেক্টই এই কাউন্টিংটা হবে। তাহলে কাউন্টিং এ এখানে যে আউটপুটটা আসবে, ঠিক আছে, এই আউটপুটটা অনুযায়ী আমাদের কাউন্টিংটা হবে। সো এই যে এই সাইডেরটা আমরা বলতে পারি হচ্ছে এলএসবি, লেস সিগনিফিকেন্ট বিট, এলএসবি মানে সবচেয়ে কম গুরুত্বের নাম্বার, আর এই সাইডের সংখ্যাগুলোকে আমরা বলবো হচ্ছে এমএসবি, সবচেয়ে বেশি গুরুত্বের নাম্বার। এখন সবচেয়ে বেশি গুরুত্বের নাম্বার কোন সাইডে হয়, এই সাইডে, আর সবচেয়ে কম গুরুত্বের নাম্বার কোন সাইডে হয়, এই সাইডে। সো এগুলো দিয়ে যদি আমি একটা ট্রুথ টেবিল ড্র করে ফেলি যে কাউন্টিংটা, বাইনারি নাম্বারের কাউন্টিংটা কিভাবে হয়, সো এটা মনে রাখার ট্রিক্স পানির মতো সহজ। আগে তোমাকে আমি পুরো প্রসিডিউরটা বুঝাই, তারপর আমি পানির মতো সহজে কিভাবে মনে রাখতে হবে সেটা আমি তোমাকে বুঝাই দিচ্ছি। তাহলে ভাইয়া এখানে লেস সিগনিফিকেন্ট বিট এটা হবে Q0 এখানে, এটা হবে Q1 এখানে এবং এটা হবে Q2 এখানে, Q0 Q1 Q2 আসছে। দেখো যেহেতু এটা এলএসবি তাহলে এটা ওই সাইডে চলে যাবে, যেহেতু এটা এমএসবি তাহলে এটা এই সাইডে, মানে হচ্ছে বুঝো এই এলএসবি মানে এখানে যদি সংখ্যাটা এইভাবে লিখি 110, তার মানে এটাই তো আমাদের এলএসবি, তাই না? তো এই এলএসবি কে আমি Q0 ধরছি বাট লিখছি এই পাশে, সো এই জন্য জাস্ট ওইটাকে এইভাবে সুন্দর করে লিখে দিলাম, বুঝতে পারছো? আচ্ছা দেখো তাহলে Q0 Q1 Q2। এখন ইনিশিয়াল কেজে কাউন্টিংটা কোথা থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে। ইনিশিয়াল কেজে কাউন্টিংটা 0 থেকে শুরু হবে, তাই না? সো ইনিশিয়াল কেজে কাউন্টিংটা 0 থেকে শুরু হবে। এতখানি জায়গা লাগবে না, একটুখানি শর্ট করে নেই। তাহলে কাউন্টিংটা মনে করো এই যে 1 2 3 4 5 6 7 এই যে ধরো 8। হ্যাঁ তাহলে ফার্স্ট অফ অল ধরো সবগুলা ভ্যালু 0। তো এই যে Q0, আচ্ছা আমরা এখানে ভ্যালুগুলোকে এখানে অ্যাসাইন করি, এই যে এখানে অ্যাসাইন করি এবং এটার ভ্যালুগুলোকে এখানে অ্যাসাইন করি এবং এটার ভ্যালুগুলোকে এখানে অ্যাসাইন করি, যেহেতু এটা সবচেয়ে কম আসবে। মানে ভ্যালুগুলো এখানে আসলে তোমাদের লিখতে হবে না, বুঝতে পারছো? বাট আমি তোমাদের বুঝাবো দেখে আমি এভাবে লিখতেছি, বাট তোমরা পরীক্ষার হলে লিখতে হবে না, এখন তোমরা বোঝার জন্য লিখতেই পারো, এখন তোমরা লিখে ফেলো। তাহলে ফার্স্ট অফ অল এখানে আমরা যদি Q0 এর কথা চিন্তা করি, Q0 ভাইয়া যদি Q0 এর কথা চিন্তা করি তাহলে সবগুলা 0, এখানে 0, এটাও 0, এটাও 0, সবগুলা 0। ইনিশিয়ালি সবগুলা ধরে নাও 0, মানে আমরা আলোচনা তো এক জায়গা থেকে তো শুরু করতে হবে, রেফারেন্স তো ধরতে হবে নাকি? রেফারেন্স আমরা কোথা থেকে ধরবো, 0 থেকে। তাহলে সবগুলো 0, বুঝো। এখন ডি ফ্লিপ ফ্লপে কি ছিল বলো তো, এইটা যদি কিউ হয়, ফ্লিপ ফ্লপ ক্লাসটা যারা আগে করছো, এটা যদি কিউ হয় তাহলে এটা কি কিউ বার, তাহলে এটা যদি 0 হয় তাহলে এখানে ইনপুট হিসেবে আমাদের কি থাকবে বলো তো, 1 থাকবে।
তাহলে দেখো এই যে এখানে যদি এই কিউ বার এটাও যদি এই যে কিউ 0 0 ছিল, তাহলে এই যে বুঝো এটা কিন্তু কিউ, তাহলে কিউ বার কি এখানে যাইতেছে না, কিউ বার কিন্তু এখানে যায়, এটা তো ডি, এটা তো ডি, এই যে দেখো এটা হচ্ছে কিউ, এই কিউ আমি বলছি কি 0, মানে এটার জন্য কিউ 0 আর কি, এটার জন্য হচ্ছে কিউ 1। আচ্ছা আমি এখানেও কিউ 0 কিউ 1 লিখে দিই, এটা কিউ 0, এটা হচ্ছে গিয়ে কিউ 1, এটা হচ্ছে গিয়ে কিউ 1, এটা হচ্ছে গিয়ে কিউ 2, ঠিক আছে। এইগুলার ভ্যালুগুলো আর কি এখানে লিখতেছি, কারণ এটা ওভার দ্য টাইম চেঞ্জ হবে। তাহলে কিউ 0 এর ভ্যালুটা হচ্ছে 0, তারপর দেখো কিউ 1 এর ভ্যালুটা হচ্ছে গিয়ে 0 এবং কিউ 2 এর ভ্যালু 0, তিনটার ভ্যালু কিন্তু এখানে আমি 0 ধরছি। তাহলে কিউ 0 যদি 0 হয় তাহলে কিউ 1 কি, এই যে কিউ আর এটা কি কিউ বার না, কিউ এর কমপ্লিমেন্ট, তো এটা হবে 1, সেম ভাবে এখানে এটাও হবে 1, সেম ভাবে এখানেও এটা হবে 1, সবগুলো 1 1 হইল। এবার দেখো ফার্স্ট ক্লক পালস, তাহলে আমি এখানে কি লিখতে পারি, যে এখানে আমাদের এটা এই যে ফার্স্ট সিপি ক্লক পালস, এটা হচ্ছে আমাদের সেকেন্ড সিপি, এটাও এখানে আমরা লিখবো হচ্ছে থার্ড সিপি, এটা এখানে আমরা লিখবো হচ্ছে ফোর্থ সিপি, এইখানে আমরা লিখবো হচ্ছে ফিফথ সিপি, এইখানে আমরা লিখবো হচ্ছে সেভেন্থ সিপি, এখানে আমরা লিখবো হচ্ছে 0 থেকে 7 পর্যন্তই তো আসবে, ফার্স্ট 1 2 3 4 5, আচ্ছা এটা সিক্সথ সিপি, অ্যান্ড এটা হচ্ছে কি আমাদের সেভেন্থ সিপি, 8 সিপিতে আবার এখানে ব্যাক আসবে, 8 সিপিতে আবার এখানে ব্যাক আসবে 8 ক্লক পালসে। তো এই 8টা ক্লক পালস কিভাবে কাজ করতেছে সেই জিনিসটাই এখন আমাদের দেখার বিষয়। তাহলে ফার্স্ট অফ অল সবগুলো 0, ফার্স্ট ক্লক পালসে কি হবে দেখো, ফার্স্ট ক্লক পালসে কি হবে, মনে করো ক্লক সিগন্যাল এখানে দিল, তাহলে ক্লক সিগন্যাল দিলে আমরা ডি ফ্লিপ ফ্লপে জানি যখনই ক্লক পালস দেয় এই ইনপুট এই যে এখানে যেটা থাকে এই ডিতে সেটা গিয়ে কিউতে জমা হয়, ঠিক আছে। তাহলে এই ডি এর এই সিগন্যালটা গিয়ে কিউতে জমা হবে, তাহলে কিউতে কি জমা হলো 1 জমা হলো, এখন কিউতে 1 জমা হলে কিউ বারে আবার কি হয়ে যাবে 0, এখন আমার সিগন্যালটা কি গেল বলো তো 0 থেকে 1, তাহলে 0 থেকে 1 মানে কি 0 থেকে 1, তাহলে এটা হচ্ছে আপ ট্রিগারিং, তাই না, 0 থেকে 1 দেখো এই যে এটা হচ্ছে গিয়ে 0, এটা 1 আবার এটা 0, তাহলে 0 থেকে যদি 1 এ যায় দেখো তো আমাদের এখানে সিগন্যালটা কি করলো কিউ 0 তে 0 থেকে 1 এ গেল, তাহলে আপ ট্রিগারিং হয়েছে। তাহলে আপ ট্রিগারিং হইলে এই যে এখানে দেখো এখানে ক্লকের ক্ষেত্রে খেয়াল করো, এই ক্লকে এখান থেকে কি আসতেছে বলতো, এটা দেখতেছে হচ্ছে 0 থেকে 1 এ উঠতেছে, এই ক্লকের সিগন্যালটা দেখতেছে যে ভাইয়া 0 থেকে 1 উঠতেছে, বাট এই ক্লক ট্রিগার হবে কখন, যখন 1 থেকে 0 হবে। বাট এখন কি হইলো, এই ক্লকে কি সিগন্যাল পাইলো, যে ক্লকে আগে ছিল 0, কিউ 0 তে আগে 0 ছিল, 0 থেকে এখন কত হয়েছে কিউ 1 এর সিগন্যাল 1, তাহলে 0 থেকে যেহেতু 1 হয়েছে তাহলে এই ক্লকটা কিন্তু অ্যাক্টিভেট হবে না। এই ক্লক অ্যাক্টিভেট হওয়ার জন্য কি করা লাগবে, 1 থেকে 0 তে যাওয়া লাগবে স্টেটটা, ঠিক আছে। এই যে দেখো কিউ 0টাই কিন্তু এখানের ক্লক, কিউ 0 আগের স্টেট ছিল 0, এখন কিউ 0 বর্তমান স্টেট হচ্ছে 1, তাহলে ট্রানজিশনটা কিভাবে হয়েছে 0 থেকে 1 এ হয়েছে, ট্রিগারিংটা কিভাবে হয়েছে 0 থেকে 1 এ হয়েছে, তাহলে 0 থেকে 1 এটা তো আপ ট্রিগারিং, এটা তো আর তোমার হচ্ছে পজিটিভ ট্রিগারিং, নেগেটিভ না। তা আমরা বলছি যে ক্লক অ্যাক্টিভ হবে কখন, নেগেটিভ ট্রিগারিং হলে, তাহলে দেখো এগুলা কিন্তু অ্যাক্টিভই হবে না, ঠিক আছে, এগুলো অ্যাক্টিভই হবে না। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এখানে কিউ 0 তে কত হইলো ভ্যালু 1 হইলো, বাট এখানে কিউ 1 এর ভ্যালু 0 এবং কিউ 2 তেও ভ্যালু 0, এগুলো আনচেঞ্জ থাকবে। এগুলো আনচেঞ্জ কেন থাকবে, কারণ তুমি খেয়াল করো ভাই, আমি আবারও বলি তোমাকে, এখানে দেখো জাস্ট একটা ক্লক পালস আসলো, এই 1টা এখানে এসে এই যে কিউ 0 এর ভ্যালু এবার 1 হয়ে গেছে, তাহলে কিউ 0 এই ক্লকটা কি দেখলো 0 থেকে সিগন্যাল 1 হয়েছে, এই ক্লক কারণ এই কিউ 0 এর ভ্যালুটাই তো এখানে যাচ্ছে, এই ক্লকটা দেখলো 0 থেকে সিগন্যাল কি হয়েছে 1 হয়েছে, তো ওর কন্ডিশন হচ্ছে যে আমি এই ক্লকটা অ্যাক্টিভেট হবে কখন, তখন 1 থেকে 0 তে যাবে, বাট এটা দেখলো যে 0 থেকে 1 হয়েছে, তাহলে এই ক্লকটা তো অ্যাক্টিভেটই হবে না। তো এই ক্লকটা যদি অ্যাক্টিভেট না হয় তাহলে এটা অ্যাক্টিভেট হইলে না পরে এটা অ্যাক্টিভেট হবে, বাট এটাই অ্যাক্টিভেট হয়নি, তাহলে তো এটা অ্যাক্টিভেট হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে কিউ 1 আর কিউ 0 এর ভ্যালু আনচেঞ্জ থাকবে, শুধুমাত্র কিউ 1 এর ভ্যালুটা চেঞ্জ হয়ে কি হইলো 0 থেকে 1 হইলো, আর এটা যেহেতু 0 থেকে 1 হইলো তাহলে এটা 1 থেকে 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে আউটপুট হিসেবে কি পাইতেছি, শুধু কিউ 0টা 1 হয়েছে, বাকি দুইটা যা আছে সেম ছিল, দেখো বাকি এই যে কিউ 2 আর কিউ 1 যা ছিল সেম, আর কিউ 0 হয়ে গেছে এবার 1, বুঝতে পারছো। এবার চিন্তা করো তুমি যদি এখন সেকেন্ড ট্রানজেকশনে যাও, ঠিক আছে, সেকেন্ড ক্লক পালস, তো ধরো ওই কেস শেষ, এবার আবার একটা ক্লক পালস হলো,
আবার একটা ক্লক পালস হয়ে এই জিরোটা এবার কি হবে, এই কিউ জিরোতে চলে যাবে। তাহলে কিউ জিরো আবার কি হয়ে গেল, কিউ জিরো আবার জিরো হয়ে গেল। তাহলে কিউ জিরো যদি আবার জিরো হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে না, কারণ কিউ জিরোর আউটপুট এটাই তো কিউ বার। তাহলে এটা যদি জিরো হয়ে যায় তাহলে এটা আবার কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। তো এটা ওয়ান হয়ে গেল, এটা কি হয়ে গেল, ওয়ান হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, এটা 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 জিরো হয়ে গেল এবং এটা ওয়ান হয়ে গেল। তাহলে কিউ জিরো জিরো। তো এখন ট্রানজ্যাকশনটাও কি দেখবে, ওয়ান থেকে জিরোতে গেছে। কোথায় গেছে, ওয়ান থেকে জিরোতে গেছে। দেখো তো ওয়ান থেকে জিরোতে, হ্যাঁ নেগেটিভ এজ ট্রিগারিং হয়েছে। তো নেগেটিভ এজ ট্রিগারিং হইলে এটা কিন্তু এখন কি হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাবে, তাই না? কারণ এই যে দেখো ওয়ান থেকে জিরো ট্রানজেকশনটা কি হয়েছে, ক্লক সিগন্যালটা কি আসছে ওয়ান থেকে জিরো। সো ও দেখলো যে ভাই আমি ওয়ান থেকে জিরো গেলেই অ্যাক্টিভেট হবো। আর এখানে কিন্তু ফার্স্ট অফ অল দেখো ওয়ান, এখন কিন্তু এই কিউ জিরো আগে ছিল ওয়ান, এখন কিউ জিরো জিরো হয়ে গেছে। তাহলে ট্রানজেকশনটা ওয়ান থেকে জিরো হয়ে গেছে। দ্যাট মিনস এটা কি হয়ে যাবে, এখন অ্যাক্টিভেট হয়ে যাবে। এটার ভিতরে কি ছিল, ওয়ান ছিল, এই ওয়ানটা এই কিউ ওয়ানে চলে যাবে। তাহলে কিউ ওয়ান এখন আপডেট হয়ে কি হয়ে যাবে বলতো, কিউ ওয়ান ডি ফ্লিপ ফ্লপ না। তাহলে এইখানে যে ওয়ান আগে থাকতে ছিল সেই ওয়ানটা ডি ফ্লিপ ফ্লপে যখনই ক্লক পালস অ্যাক্টিভেট হয়, এই ডি ফ্লিপ ফ্লপের এই ভ্যালুটা কিউতে চলে যায়। তাহলে এই যে কিউ ওয়ানে ওই ভ্যালুটা চলে গেল। এখন কিউ আর কিউ বারের ভ্যালু হচ্ছে কি আবার ইনভার্স। তাহলে কিউ ওয়ানে যদি ওয়ান চলে যায় তাহলে কিউ বারে এখন জিরো স্টোর, কিউ বারে এখন কি হবে, জিরো স্টোর হবে। তাহলে এখন জিরো এখানে এখন এই ক্লকটা অ্যাক্টিভেট হওয়ার জন্য এটা ওয়ান জিরো হওয়া লাগবে, বাট এটা দেখো জিরো ওয়ান, এটা জিরো ওয়ান, তার মানে এটা অ্যাক্টিভেট হবে না। তাহলে অ্যাক্টিভেট শুধুমাত্র কোনটা হলো, এটা আর এটা। হওয়ার পরে ভ্যালুগুলো কি হইলো, দেখো কিউ জিরোতে হইলো জিরো আর কিউ ওয়ানে হইলো ওয়ান। বুঝতে পারছো, কিউ জিরোতে হইলো জিরো, কিউ ওয়ানে হইলো ওয়ান। তাহলে এই যে কিউ জিরো, এই কিউ জিরোতে হইলো জিরো আর এই কিউ ওয়ানে ওয়ান। খেয়াল করো তো, এটাই কি ওয়ানের বাইনারি না, জিরো জিরো ওয়ান, এটা কিন্তু ওয়ানের বাইনারি। এটাই কি টু এর বাইনারি না, ওয়ান জিরো। আচ্ছা কিউটি কি চেঞ্জ হয়েছে না, কিউ টু তো অ্যাক্টিভেটই হয়নি, তাহলে কিউ টু চেঞ্জ হয়নি, কিউ টু যা ছিল তাই। একটু খেয়াল করো এবার যে এটা কিসের বাইনারি বলো তো, টু এর বাইনারি। তাহলে এখানে কিন্তু তুমি পেলে টু, আর এখানে কি জিরোর বাইনারি, এটা ছিল জিরো। তাহলে ফার্স্ট ক্লক পালসে এক কাউন্ট হয়েছে, সেকেন্ড ক্লক পালসে দুই কাউন্ট হয়েছে। বাইনারিতে ওয়ান জিরো মানেই কিন্তু ডেসিমেলে দুই, এই যে জিরো ওয়ান জিরো এটার মানেই তো হচ্ছে দুই। তাহলে এই যে এখানে কিন্তু আমাদের দুই কাউন্ট অলরেডি হয়ে গেছে দুইটা ক্লক পালসে। এবার আমরা কত নাম্বার ক্লক পালস দেখবো ভাইয়া, এবার হচ্ছে আমরা থার্ড ক্লক। তো থার্ড ক্লক পালস যদি দেখি তাহলে এখানে আবার ক্লক আসবে। ক্লক এসে এই যে এবার দেখো এখানে আগে থাকতে কি ছিল, ওয়ান ছিল। তাহলে এই ডিতে ওয়ান ছিল, এটা কিউ জিরোতে চলে যাবে। তাহলে এই কিউ জিরোতে এবার কত চলে আসবে, ওয়ান। তাহলে ট্রানজেকশনটা আবারও কি জিরো থেকে ওয়ান। তাহলে বাকি ক্লকগুলো কি চেঞ্জ হবে, ক্লক পালস চেঞ্জ হবে, চেঞ্জ হবে না। তাহলে এটা কি থেকে যাবে বলতো, এটা থেকে যাবে জিরো। এই যে কিউ ওয়ান কিন্তু চেঞ্জ হয় না, কারণ এখানে ট্রানজেকশন কি ছিল, জিরো থেকে ওয়ান। তাহলে জিরো থেকে ওয়ান হলে কিউ ওয়ান চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না। তাহলে এইখানে কিউ ওয়ানের জায়গায় কিউ ওয়ানটা কিন্তু যেরকম আছে সেরকম থেকে যাবে। আর কিউ জিরো দেখো ট্রানজেকশন হয়েছে জিরো থেকে ওয়ান, চেঞ্জ হয়ে কি হয়েছে, ওয়ান হয়েছে। তাহলে এখানে এটা ওয়ান হবে। তুমি একটু খেয়াল করো, জিরো ওয়ান ওয়ান এটা কিন্তু থ্রি এর বাইনারি। তার মানে এই যে থার্ড ক্লক পালসে আমরা 3 পর্যন্ত কাউন্ট হয়ে গেছে। এবার ফোর্থ ক্লক পালসের কথা চিন্তা করো, ফোর্থ ক্লক পালস। আচ্ছা এবার ফোর্থ ক্লক পালসে আবারও কি হবে, আবার একটা ক্লক আসলো, এসে এখানে দেখলো ওয়ান, এখানে আচ্ছা এখানে তো ওয়ান হয়েছে, তো এটা তো জিরো আপডেট করিনি, এটা জিরো আপডেট হয়ে যাবে। এই যে আবার যখন নতুন করে ক্লক পালস দিব, তো এটা দেখলো কি বলতো, এটা দেখলো কি বলতো, জিরো, এটা দেখলো জিরো। তো এই জিরোটা কিউ জিরোতে পাঠিয়ে দিবি। তাহলে এই যে কিউ জিরোতে কে চলে আসলো, জিরো চলে আসলো। কিউ জিরোতে এখন আমাদের কে চলে আসলো, জিরো চলে আসছে। আচ্ছা ভাইয়া ভালো কথা, কিউ জিরোতে জিরো আসছে। তাহলে কিউ বারে কি হয়ে যাবে বলতো, ওয়ান। কিউ জিরোতে যেহেতু জিরো গেছে তাহলে কিউ বারে কি হয়ে যাবে, ওয়ান। এখন ট্রানজেকশনটা খেয়াল করো তো, এই ক্লকটা অ্যাক্টিভেট হওয়ার জন্য ওয়ান জিরো আছে কিনা, ওয়ান জিরো আছে, আছে ভাইয়া ওয়ান জিরো আছে। তাহলে এই যে ক্লক পাসটা এটা অ্যাক্টিভেট হয়ে যাবে, এই ক্লক এই যে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে, সরি এই যে এখানে দেখো ওয়ান থেকে জিরো গেল, এই যে এখানে কিউ জিরো ওয়ান থেকে জিরো হয়েছে, এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এটা অ্যাক্টিভেট হয়ে এখন এটার ক্লক পাস অনুযায়ী এই যে এখানে যে সিগন্যালটা এতক্ষণ ধরে ছিল সেটা এই কিউ ওয়ানে চলে যাবে। তো এটা কিউ ওয়ান এখানে আপডেট হয়ে এটা কত হয়ে যাবে, এই যে জিরো গেল, এটা যেহেতু জিরো গেছে তো এটা আপডেট হয়ে কত হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। তো এখানে জিরো গেছে। এবার এটা ট্রানজেকশনটা দেখো তো, এটার ট্রানজেকশনটা কিন্তু এবার ওয়ান জিরো, এই দেখো ওয়ান জিরো। তাহলে এটা কি ট্রিগারিং ছিল, নেগেটিভ এজ ট্রিগারিং। তার মানে এবার এটাও কি হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হয়ে এখানে কত স্টোর ছিল, ওয়ান। তাহলে এই ওয়ান এখানে চলে আসবে এবং এইখানে যেহেতু এটা ওয়ান হয়েছে, এই যে কিউ টু এখানে ওয়ান হয়েছে, কিউ বার এটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এবার হচ্ছে তারপরে তো আমাদের আর কোনো আউটপুটে কিছু নাই, তাই না? তাহলে যা আছে তাই। এখন আমাদের এখানে ট্রানজ্যাকশন শেষ। এবার আমাদের আপডেটেড কিউ টু এর ভ্যালু কত হয়ে গেল, আপডেটেড বলো তো, কিউ টু এর ভ্যালু আপডেট হয়ে গেল ওয়ান, আর কিউ ওয়ান এর ভ্যালু আপডেট হয়ে গেল কত বলো তো, জিরো। এবং এই যে দেখো কিউ জিরোর ভ্যালু আপডেট হয়ে কত হয়ে গেল, জিরো। তুমি একটুখানি খেয়াল করো, এটা কিন্তু ফোর এর বাইনারি, এটা কিন্তু হচ্ছে ফোর এর বাইনারি, বুঝতে পারতেছো?
এটা হচ্ছে 4 এর বাইনারি। আচ্ছা বেশি হিজিবিজি হয়ে যাইতেছে, দাঁড়াও একটুখানি ছোট করে নিতে আমি। হ্যাঁ এবার ঠিক আছে। সো এমএসবি আর এলএসবি এটা তো বুঝছো আশা করি যে এমএসবি আর এলএসবি এই সাইডে, আর তাহলে আমি এটা রাখলাম না, ঠিক আছে। এমএসবি আর এলএসবি এটা রাখলাম না। আমরা বুঝতেই পারতেছি যে এখানে এই সাইড এগুলো হচ্ছে আমাদের এলএসবি, আর এই সাইডে এই সাইডগুলোতে আমরা নিব হচ্ছে এমএসবি। এখানে লিখে দিই এমএসবি, এই সাইডগুলোতে আমরা এমএসবি নিতেছি। যেহেতু Q2 এমএসবি, তাহলে এই যে Q2 সবার লাস্টে বসতেছে আর Q0 সবার পরে, এটা তো বুঝাই গেছে তাই না। এবার দেখো ফিফথ ক্লক পালসে আমাদের কি হবে, ফিফথ ক্লক পালস আবার যদি আমরা নতুন করে ক্লক পালস দিই, এবার 1 এখানে চলে যাবে, এই যে এখানে চলে গেল হচ্ছে 1, এখানে যেহেতু 1 চলে গেছে তাহলে এটা হয়ে যাবে কত 0। সেগুলো কিন্তু রাফ, তোমাদের আমি বুঝাইতেছি, আবারও বলি এগুলো লেখার দরকার নাই, আমি তোমাকে এইগুলো বোঝানোর পরে একটা শর্টকাট শিখিয়ে দিব, ওই শর্টকাটের মাধ্যমে ওই ট্রুথ টেবিল একদম একটা তুড়ি দিয়ে তুমি হচ্ছে গিয়ে বের করে ফেলবা। জাস্ট সার্কিটটা আঁকা শিখবা, আর এটা আমি তোমাকে যেটা দেখাইয়া দিব এক তুড়ি দিয়ে শেষ হয়ে যাবে, এক তুড়ি দিয়ে ওটা আঁকা শেষ, তোমরা একটু পরে নিজেরাই বুঝতে পারবা। আচ্ছা দেখো এখন আমরা যদি দেখি, তো এই যে 0 ছিল একটা পুশ হয়েছে, ঠিক আছে। আচ্ছা কি ছিল, আমি দাঁড়াও একটুখানি, হ্যাঁ ঠিক আছে, এই যে এখানে 1 ছিল, দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, এখানে 1 ছিল, 1 পুশ হয়েছে, তাহলে এটা হয়ে যাবে কি 0। সো এখন ট্রানজ্যাকশনটা দেখো তো 0-1, এখানে ট্রানজ্যাকশনটা কি 0-1, তার মানে এই ক্লক অ্যাক্টিভেট হবে, এটা অ্যাক্টিভেট হবে না। তার মানে আগে যা ছিল আগে কি ছিল বলতো, 1 ছিল, এটা 0 ছিল, এই দুটা আগে যা ছিল তাই থাকবে, শুধু চেঞ্জ হয়েছে Q0 এবার চেঞ্জ হয়ে কত হয়ে গেছে বলতো, 1 হয়ে গেছে। এই হচ্ছে গিয়ে কথা। এবার হচ্ছে আমরা আবার কি করব, যদি আবার এটাকে ওই বাকিগুলো তো চেঞ্জ হয় না, তাহলে আবার নতুন করে যদি ক্লক পালস দিই, এই জিরোটা এবার এখানে চলে যাবে, এই 0টা এবার এখানে চলে যাবে। তো এই 0টা যেহেতু এখানে চলে গেল, তাহলে এটা আপডেট হয়ে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তো এই 0টা এখানে চলে গেল, তাহলে এবার কিন্তু আমি আবার ট্রানজ্যাকশনে কি পাইতেছি, 1-0, এই যে দেখো 1-0 পাইতেছি। তো যেহেতু 1-0 পাইতেছি এখানে, যেহেতু আমি 1-0 পাইতেছি, তাহলে এই ক্লকটা অ্যাক্টিভেট হবে, এই ক্লকটা অ্যাক্টিভেট হয়ে এখানে কি ছিল 1, সেই 1টাকে পুশ করে Q1 এ পাঠিয়ে দিবে, তাহলে Q1 এ চলে আসলো 1, যেহেতু Q1 এ 1 চলে আসছে, তাহলে Q0 তে কি চলে যাবে বলতো, 0 চলে যাবে। Q1 এ 1 চলে আসছে, তাহলে Q0 তে 0 চলে যাবে, চলে গেল 0। এবার দেখো তো ট্রানজ্যাকশনটা কি 0-1, এই যে এবার ট্রানজ্যাকশনটা কি 0-1, তাহলে 0-1 হইলে কি এটা চেঞ্জ হবে না, ভাইয়া এটা চেঞ্জ হবে না, তাহলে 0-1 যেহেতু হয়েছে এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা যা আছে তাই থাকবে। তাহলে কোথায় কোথায় চেঞ্জ হয়েছে বলো, Q1 এ চেঞ্জ হয়েছে, 1 হয়েছে, আর হচ্ছে তোমার Q1 এ চেঞ্জ হয়েছে, 1 হয়েছে, তাহলে Q1টা আমরা আগে লিখে নিই Q1, এবং হচ্ছে Q0 সেটা হয়ে গেছে 0, তাহলে আমরা এখানে এটাকে কি লিখে নেই, 0 লিখে নেই, আর এটা কোনো চেঞ্জ হয় না, এটা যা ছিল তাই। তাহলে এখানে কি আসতেছে 1-1-0, একটুখানি খেয়াল করো তো, এটা 5 এর বাইনারি ছিল আর এটা কিন্তু 6 এর বাইনারি, তাহলে কাউন্ট কিন্তু 0 1 2 3 4 5 6 পর্যন্ত, অলরেডি 6 পর্যন্ত কাউন্ট করে ফেলছে, বুঝছো। এখন জাস্ট আমাদের লাস্টে যে 7 নাম্বার কাউন্টারটা, সেটা কিভাবে কাউন্ট হবে একটুখানি খেয়াল করো। আবার ওই যে এখানে তো চেঞ্জ হয় না, তাহলে আবার নতুন করে ধরো একটা ক্লক পালস আসলো, নেগেটিভ এজ ট্রিগারিং হইলো, এই যে 1টা পুশ করে ধরো এখানে পাঠায় দিল, তাহলে এটা হয়ে যাবে কি বলতো 0, 1টা পুশ করে এখানে পাঠায় দিল, এটা হয়ে যাবে 0। তো এখানে আবার দেখো তো 0-1, এখানে আবার কি আসছে আমাদের 0-1, তাইলে কি আমাদের চেঞ্জ হবে কোনো কিছু না, দেখো যেহেতু 0-1 হলে চেঞ্জ হইতো 0-1, তো এটা আমাদের চেঞ্জ হবে না, তাহলে Q2 আর Q1 একই থাকবে, তাহলে এটা যা ছিল তাই। এখন শুধুমাত্র Q0 চেঞ্জ হয়েছে, উপরে যা ছিল তাই Q0 চেঞ্জ হয়ে 0 থেকে 1 হয়েছে, তাহলে এটা আমাদের জাস্ট কি হয়ে যাবে 1। খেয়াল করো এটাই কিন্তু 7th নাম্বার তোমার হচ্ছে ট্রানজ্যাকশন, ঠিক আছে। এবং এখানে আমরা 7th ক্লক পালসে কি পাইলাম, 1-1-1, এটা কিন্তু 7 এর বাইনারি, তাহলে কাউন্টার কিন্তু এই বাইনারি সংখ্যা 1 থেকে 7 পর্যন্ত তোমার হচ্ছে 7টা ক্লক পালসে ক্যালকুলেট করে ফেলছে, ওকে, কাউন্ট করে ফেলছে। এখন কাউন্টারের কাছে 7 পর্যন্ত কাউন্ট করা হয়েছে, এরপরে যদি আরেকটা ক্লক পালস আসে, কি হবে দেখো, মনে করো আরো নতুন করে একটা ক্লক পালস আসলো, তাহলে আসলে এই যে এই জিরোটা এবার ডি থেকে Q0 তে চলে যাবে, তাহলে এইখানে চলে আসলো আমাদের কি 0, ডি থেকে Q0 তে চলে আসলো, তো এখানে আসলো হচ্ছে আমাদের 0 আসলে এটা হয়ে যাবে আমাদের কত বলতো 1, এটা হয়ে যাবে 1। এবার ট্রানজ্যাকশনটা দেখো তো 1-0, তাহলে 1-0 মানে নেগেটিভ এজ ট্রিগারিং, তার মানে এটা ট্রিগার হবে হয়ে, এই যে এখান থেকে দেখো এটা হয়ে গেল 0, এখানে কি ছিল আগে থাকতে 0 ছিল, তো এই 0টা Q1 এ নতুন করে চলে আসলো, এই যে 0টা Q1 এ চলে আসছে, Q1 এ 0 চলে আসছে, তারপরে এটা হয়ে যাবে কত 1 হয়ে গেল, ঠিক আছে, এটা হয়ে গেল 1। এরপরে কি হবে বলো তো, এরপরে এখান থেকে দেখো তো ট্রানজ্যাকশনটা কি 1-0, যেহেতু 1-0 তাহলে নেগেটিভ এজ ট্রিগারিং, তাহলে নেগেটিভ এজ ট্রিগারিং হলে এটাও অ্যাক্টিভেট হবে, অ্যাক্টিভেট হয়ে এখানে কি ছিল 0, তাহলে এই 0টা এখানে পুশ হয়ে যাবে,
এই যে জিরোটা এখানে পুশ হয়ে যাবে, এটা হয়ে যাবে 1। এটা যদি 1 হয়ে যায় তারপরে হচ্ছে গিয়ে তোমার আর তো কিছু নাই, যদি আরও থাকতো তাহলে আমরা আরও দেখতাম, বাট আর কিছু নাই। তাহলে এখানে আমরা দেখতেছি যে কি কি আপডেট হয়ে গেছে বলো। এই যে Q0 0 হয়ে গেছে, Q1 মানে কি বলতো, এই যে Q0 0 হয়ে গেছে, Q1ও 0 হয়ে, দেখো এই যে Q0 0 হয়ে গেছে, Q1ও চেঞ্জ হয়েছে 0 হয়ে গেছে, এবং হচ্ছে Q2ও চেঞ্জ হয়েছে কি 0 হয়ে গেছে। তাহলে এই যে 0 0 0, বুঝতে পারছো? দেখো Q0 চেঞ্জ হয়ে 0, Q1ও 0, এবং হচ্ছে ওই যে Q2 এটাও 0, তিনোটাই 0। যেহেতু তিনোটাই 0, তাহলে এটা আবার কোন স্টেটে ফিরে গেছে বলো তো? এইখান থেকে এই স্টেটে ফিরে গেছে না? এখান থেকে এই স্টেটে ফিরে গেছে কিনা বলো? এই যে এখান থেকে জাস্ট এই স্টেটে ফিরে গেছে, বুঝতে পারছো? তাহলে এরকম ভাবে লুপ আকারে কিন্তু চলতে থাকবে, বুঝছো? এরকম ভাবে লুপ আকারে চলতে থাকবে। এখন তোমাকে আমি বলি যে ভাইয়া এটাকে শর্টকাটে কিভাবে করবো ভাইয়া? শর্টকাটে করবা কিভাবে? দেখো এগুলো আকারই দরকার নেই, যে ভাইয়া এগুলো আঁকছি না, এগুলো তোমার কিছুই আঁকার দরকার নেই, এত হিসাব নিকাশ করার দরকার নাই, তোমার পরীক্ষায় মাথা কিন্তু উলট পালট হয়ে যাবে। তুমি জাস্ট করবা কি, এই সার্কিটটা আঁকবা, একে এই যে এটারে Q0 দিবা, এটা Q1 দিবা, এবং ওটারে Q2 দিবা, এরকম ভাবে উপরেও দিতে পারো নিচেও দিতে পারো। তাহলে Q0 Q1 Q2 এভাবে দিবা, দিয়ে সত্যক সারণে কিভাবে আঁকবা? দেখো এই যে Q0 এটা লিখবে 0 1 0 1 0 1 0 1, আর এই যে Q1 0 0 1 1 0 0 1 1 0 0 1 1, এবং Q2 0 এই 4টা 0 4টা 1, শেষ, ট্রুথ টেবিল শেষ। কিছুই না, জাস্ট ওই যে আমরা এতদিন যাবত 3 বিটের বাইনারি সংখ্যা লেখার জন্য যে সত্যক সারণীটা যেভাবে আঁকতাম ওটাই, 0 1 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1 1 0 0 4টা 0 4টা 1, শেষ, বুঝতে পারছো? তাহলে তোমার কাছে যদি রিপল আপ কাউন্টার থাকে ইউজিং ডি ফ্লিপ ফ্লপ বা যে কোনো ফ্লিপ ফ্লপ, ট্রুথ টেবিলটা হবে এরকম, বুঝছো? টি ফ্লিপ ফ্লপ হইলে যা সার্কিটটা চেঞ্জ হবে, তো সেটা হয়তো বা তুমি ইউটিউবে একটুখানি সার্চ দিয়ে নিও যে টি ফ্লিপ ফ্লপ অ্যান্ড হচ্ছে গিয়ে তোমার জেকে ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? তুমি লিখবা কি অ্যাসিনক্রোনাস রিপল কাউন্টার ইউজিং টি ফ্লিপ ফ্লপ অ্যান্ড জিকে ফ্লিপ ফ্লপ, তুমি পেয়ে যাবে। তো ওটা একটু দেখে নিও। সো আমরা ক্লাসগুলোকে বড় করতেছি না, এই জন্য এখানেই এটাকে সমাপ্ত করে দিলাম। এখন রিপল আপ ইউজিং ডি ফ্লিপ ফ্লপ আমরা রিপল আপ কাউন্টার দেখলাম। এবার আমরা যদি হচ্ছে রিপল ডাউন কাউন্টার দেখতে চাই, এই একই জিনিস, কোনো চেঞ্জ হবে না। দেখো আমি তোমাকে বলি, এই একই জিনিস ভাইয়া, কোনো ধরনের চেঞ্জ হবে না। তাহলে কোনো ধরনের চেঞ্জ হবে না বলতে একটা ছোট্ট জায়গায় জাস্ট চেঞ্জ হবে। সেই চেঞ্জটা কোথায় হবে ভাইয়া তোমাকে দেখায় দিই, সেই চেঞ্জটা কোথায় হবে ভাইয়া তোমাকে দেখায় দিই, দাঁড়ো। আচ্ছা, এটা মুছেই ফেলতে হবে। এখানে Q0, এটা Q1, এবং এটা হচ্ছে মনে করো আমাদের Q2, এটা থাকলো। এখানে আমাদের এইগুলা মুছে যাবে, এগুলো থাকবে না, এইগুলা জাস্ট মুছে ফেলি। ক্লক পালসগুলো আবার থাকবে, ঠিক আছে? ক্লক পালসগুলো থাকবে। দেখো চেঞ্জটা কোথায় আসবে, তোমরা ড্র করে ফেলো, ঠিক আছে? তোমরা ভাইয়া এই সার্কিটটা যেভাবে রাখছি ভাইয়া ওইভাবে ড্র করে ফেলো, বুঝতে পারছো? এই যে এগুলো থাকবে না, সেগুলোরে মুছতে গেলে তো আবার সার্কিটটাকে ডিজাইন করা লাগবে। দাঁড়াও টেকনিক্যালি মুছা যায় কিনা দেখি। হ্যাঁ যাবে। হ্যাঁ ঠিক আছে, এতটুকু পর্যন্ত তোমরা ড্র করে ফেলো। এই জিনিসটা সেম থাকবে, এই জিনিসটা সেম থাকবে, বুঝতে পারছো? কোনো চেঞ্জ হবে না। আর এখানে যা যা চেঞ্জ হবে ভাইয়া তো বললামই, এখানে এই যে Q0 জায়গায় Q0 রাখলাম, Q1 এর জায়গায় Q1 রাখলাম, এটা যেভাবে আছে ওইভাবেই রাখলাম। ওকে, আচ্ছা এইটা মনে করো ইনিশিয়ালি আমরা ধরে নিব, এটাকে আমরা ফার্স্ট ক্লক ধরলাম, এটাকে আমরা সেকেন্ড ক্লক ধরলাম। আচ্ছা ফার্স্ট ধরলাম, এটাকে সেকেন্ড ধরলাম, এটাকে হচ্ছে থার্ড, এটাকে ফোর্থ, এটাকে ফিফথ, সিক্সথ, সেভেন, এইভাবে জাস্ট এই জিনিসটাকে এঁকে নাও। এখন এইটার জন্য ট্রুথ টেবিলটা কীরকম হবে আমি শর্টকাটে তোমাদের দেখায় দিই। তারপরে হচ্ছে এটা কিন্তু রিপল ডাউন কাউন্টার, এটা আমাদের রিপল ডাউন, রিপল ডাউন। রিপল ডাউন মানে কি বলতো? এটা পেছন থেকে সামনের দিকে গুনবে। তো এটাকে আমি ভাইয়া বলতেছি হচ্ছে রিপল DOWN, ডাউন কাউন্টার, রিপল ডাউন কাউন্টার ইউজিং ডি ফ্লিপ ফ্লপ। এটাও 3 বিটে দেখাবো। চেঞ্জটা কোথায় আসবে জানো? এটা ছিল না নেগেটিভ এজ, এটা ছিল না নেগেটিভ এজ, এটা হবে পজিটিভ এজ, এটা হবে গিয়ে পজিটিভ এজ, বুঝতে পারছো?
চেঞ্জটা কোথায় হবে? চেঞ্জটা কোথায় হবে? এটা হবে গিয়ে পজিটিভ এজ ট্রিগারিং। দেখো আমি তোমাকে দেখাই, এই ট্রিগারিংটা হবে গিয়ে পজিটিভ এজ ট্রিগারিং, মানে যখন ট্রানজ্যাকশনটা আমাদের 0 থেকে 1-এ যাবে, ক্লক যখন 0 থেকে 1-এ যাবে তখনই হচ্ছে এটা অ্যাক্টিভেট হবে, আদারওয়াইজ এটা অ্যাক্টিভেট হবে না। এটাই হচ্ছে গিয়ে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই, সার্কিট সেম। তো এখন যেহেতু ট্রিগারিং মেথডটা উল্টে গেছে, তাহলে হবে কি, এই যে আউটপুটটা উল্টে যাবে। তাহলে আউটপুটটা উল্টে গেলেও শর্টকাটে কিভাবে লিখবা খেয়াল কর, এটা আমাদের হয়ে যাবে গিয়ে, দেখো 1 0 1 0 1 লিখতা না, তাহলে এবার লিখবা কি 1 0 1 0 1 0 1 0, এরপরে কি লিখতা 0 0 1, রিপল আপে লিখতা 0 0 1, আর এখানে লিখবা হচ্ছে 1 1 0 0 0 1 1 0 0, মানে আগে 0 0 1 1 0 0 1 1 দিতে, এবার 1 1 0 0 1 1 0 0, আর এখানে দেখো 4টা 1, এই যে 4টা 1 1 2 3 4টা, এই সার্কিট আঁকবা এবং এই হচ্ছে শর্টকাটে তুমি ক্লক পালসের সিগন্যালটা লিখে ফেলবা, শেষ। বুঝতে পারছো? এটা আঁকবা এবং শর্টকাটে এটা লিখে ফেলবা, শেষ। আর কোনো কথা নেই, বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আর কোনো কথা নেই। এখন এটা কিভাবে হয় সেই জিনিসটা তোমাকে ভাইয়া বুঝাই দিই। তো আমি তোমাকে জাস্ট কয়টা বুঝাবো, ধরো আমি সিরিয়ালে বুঝাইতে হবে, আদারওয়াইজ হবে না। সিরিয়ালে না বুঝাইলে বুঝবা না যে শুরু হয়েছে কোথা থেকে। তো ট্রানজ্যাকশনটা ধরো আমি এখান থেকেই নিই 1 1 1, তাহলে শুরুতে একদম 0th পালস, এটারে আমি ধরে নেই হচ্ছে আমাদের 0th পালস। তাহলে 0th পালসে আমাদের যেটা হবে, এই Q0 এর ভ্যালু, এগুলো আমি আবার একটুখানি ড্র করে দেখাই তোমাকে, এখানে আবার একটু ড্র করে দেখাই। এই Q0 এর ভ্যালু মনে করো 1, এবং এই Q1 এর ভ্যালু, এটাও মনে করো যে 1, এবং এই যে Q2 এর ভ্যালু, এই সবগুলো ইনিশিয়ালি মনে করো 1 সেট করা। এখান থেকে ধরো আমরা ট্রানজ্যাকশনটাকে হিসাব করব। সো এটা যদি 1 হয় তাহলে এখানে আমাদের এই যে কিউ বার, এই যে Q0 ধরছি 1, তাহলে কিউ বার হয়ে যাবে কত বলো তো 0, তো এটাও হয়ে যাবে 0 এবং এটাও হয়ে যাবে 0। এখন আমি যদি দেখি ফার্স্ট ক্লক পালস, তাহলে ফার্স্ট ক্লক পালস এটা প্রথমটা তো ট্রিগার হবে, আদারওয়াইজ তো তোমার ফ্লিপ ফ্লপ কাজই করবে না। তাহলে প্রথমটার ট্রিগারিং কিন্তু আমরা বাই ডিফল্ট ধরে নিব। তাহলে এটা আমরা ধরে নিচ্ছি যে ট্রানজ্যাকশনটা আমাদের 0 থেকে 1-এ হয়েছে, এটা অ্যাক্টিভ হবে। এটা অ্যাক্টিভ হবে মানে এই 0টা এখন এখানে কোথায় চলে আসবে, এই 0টা এখানে চলে আসবে, এই 0টা এখানে চলে আসবে। এটা যদি 0 চলে আসে এটা হয়ে যাবে 1। এখন দেখো তো 1 0 1 0, এটা কিন্তু নেগেটিভ এজ ট্রিগারিং হয়ে গেছে। যেহেতু 1 0, তাহলে বাকি এগুলো আর চেঞ্জ হবে না, এগুলো 0 0ই থাকবে। তাহলে দেখো ফার্স্টেরটা কিন্তু, আচ্ছা দাঁড়াও, ভুল লিখলাম নাকি, না হ্যাঁ ঠিক আছে, সরি 0 0 না 1 1, এই যে 1 1। তাহলে দেখো Q0 শুধু 0 হবে, বাকি দুইটা কিন্তু 1 1 থাকবে। দেখো Q0 শুধু 0 ফার্স্ট ক্লক পালসে, Q0 শুধু 0, বাকি দুইটা 1 1। বোঝা গেছে? কারণ কি দেখো, এই যে 1 থেকে 0 হয়েছে, এই যে দেখো 1 থেকে 0 হয়েছে, এটা তো নেগেটিভ এজ ট্রিগারিং, এটা তো পজিটিভ এজ ট্রিগারিং। তাহলে আমাদের যে 0 থেকে 1 হয় না, 1 থেকে 0 হয়েছে, তাহলে এই যে Q1 আর Q2 একটাও চেঞ্জ হবে না। তাহলে Q1 এ যা ছিল, কি ছিল বলো তো, Q1 এ 1 ছিল এবং Q2 তেও 1 ছিল। তাহলে দেখো ফার্স্ট স্টেপে এই দুটো সেমই আছে, শুধু Q0 চেঞ্জ হয়েছে। এবার হবে কি, আবারও ধরো এখন তো শেষ, একটা ক্লক পালস শেষ, সেকেন্ড ক্লক পালসে আসি, এসে এই 1 চলে যাবে আবার কোথায় বলো, এই 1 চলে যাবে আবার কোথায়, এখানে 1 চলে যাবে এখানে। তো এখন Q0-তে যেহেতু 1 চলে গেছে, তাহলে এটা হয়ে যাবে কি বলতো 0। এই ক্লক পালস দিছে, এখানে যেটা থাকবে সেটা Q0-তে চলে যায়। এই যে ডি ফ্লিপ ফ্লপে যা ইনপুট থাকে সেটা Q0-তে চলে যায়, আর Q0-তে যেটা যাবে সেটার অপোজিটটা আবার কিউ বারে থাকে, আর কিউ বারটাই যেহেতু ইনপুট আসতেছে সো এটা 0। তাহলে বুঝতে পারছো? তো এখানে যদি আমাদের 1 চলে আসে, তাহলে এখানে কে চলে যাবে, 0 চলে যাবে। এখন দেখো তো 0 1, এই যে দেখো এবার কি পাইতেছো তুমি 0 1। তাহলে 0 1 মানে কি, পজিটিভ এজ ট্রিগারিং হইতেছে। ট্রিগারিংটা কি হইতেছে, আচ্ছা এখানে তো ট্রিগারিংটা চেঞ্জ করি নাই রে, এখানে তো ট্রিগারিংটা চেঞ্জ করতে হবে, এখানে ট্রিগারিংটা তো একটুখানি চেঞ্জ করতে হবে, এটা খেয়াল করি নাই। এই যে এখানে যদি ট্রিগারিংটা চেঞ্জ করি, এই পজিটিভ এজ ট্রিগারিং, দেখছো জাস্ট একটা সিম্বলের পার্থক্য। এই যে রিপল ডাউন কাউন্টার, শুধুমাত্র এই জিনিসটা আর কিছুতে পার্থক্য নেই, জন্য ইনপুট কি রিপলে ঘুরে যাইতেছে, বুঝছো? তো এটা ভালো মতো বুঝো যে ক্লক পালসটা কিভাবে যাইতেছে। এটা কি পজিটিভ এজ হইলে কিন্তু রিপল ডাউন হয়ে যাবে, আর নেগেটিভ এজ হইলে রিপল আপ। আমি তোমাদের শর্টকাটে বলে দিই, মনে রাখবা কিভাবে। যখন উপরে উঠতেছে তখন মনে করবা যে বড় থেকে ছোট, যখন উপরে উঠতেছে এই যে বড় থেকে ছোট, আর যখন নিচে নামতেছে তাহলে মনে রাখবা ছোট থেকে বড়। ঠিক আছে? নিচে নামা মানে ছোট থেকে বড়, আর নিচ থেকে উপরে ওঠা মানে বড় থেকে ছোট। এটা কিন্তু বড় থেকে ছোট, যেমন এটা কিন্তু 7, এটা কিন্তু 6। এখন আমরা নেক্সট স্টেজটা দেখতেছি। নেক্সট স্টেজে দেখলাম এটা 1 হয়েছে, 0 to 1, তাহলে এটা অ্যাক্টিভেট হবে। অ্যাক্টিভেট হয়ে Q1-এ কি চলে যাবে এবার বলো তো, Q1-এ এবার 0 চলে যাবে। তো যেহেতু এখানে 0 চলে গেছে, এখানে কত চলে আসবে, এখানে চলে আসবে 1। তো এখানে 1 চলে আসলে
এটা এখন আমরা দেখবো যে এই ক্লকটা অ্যাক্টিভেট হবে কিনা। তো এখানে আগে ছিল 1 থেকে কোথায় আসছে 0, সো এটা নেগেটিভ এজ হয়ে যায়, তাহলে এটা চেঞ্জ হবে না। তাহলে Q1 এ দেখো এই যে Q2 চেঞ্জ হয় না, তাহলে Q2 যা আছে তাই থাকলো। Q1 এ চেঞ্জ হয়েছে, Q1 চেঞ্জ হয়ে কি 0 হয়েছে, এই যে Q1 0 দিছি, এবং Q0 চেঞ্জ হয়ে 1 হয়েছে, এই যে দেখো এই যে Q0 চেঞ্জ হয়ে 1 হয়েছে। তাহলে দেখো Q0 তে 1, Q1 এ হচ্ছে গিয়ে 0 এবং Q2 তে 1। তো এটা আমরা কিন্তু সেকেন্ড ক্লক পালস পেয়ে গেলাম। তো আরেকটা ক্লক পালস দেখা দিই, থার্ড ক্লক পালস। আচ্ছা ধরো ফোর্থ পর্যন্ত দেখাই দিই, ফোর্থ পর্যন্ত দেখাই দিই, বাকিগুলো এরকম সেমই হবে, তো আর টাইম নষ্ট করে লাভ নাই। তো আমরা ফোর্থ ক্লক পালস, তাহলে থার্ড এখন আমরা কোনটা দেখলাম বলো তো, 101, তো এখানে আমরা পাইলাম হচ্ছে 5। তাহলে এই যে দেখো কমতেছে কিন্তু 7, 6, 5 এইভাবে কিন্তু ক্লক পালসগুলো কমতেছে। তো এখন আমরা মনে করো থার্ড ক্লক পালসটা যদি দেখি, তাহলে থার্ড ক্লক পালসে আমাদের কি হবে এটা একটু আমরা দেখি। এখন দেখো আবার মনে করো আরেকটা ক্লক পালস আসলো, তাহলে ক্লক পালস আসলে এই জিরোটা না কোথায় চলে যাবে বলো তো, এই জিরোটা চলে যাবে হচ্ছে এখানে, এই জিরোটা চলে যাবে হচ্ছে এখানে। সো এই জিরোটা যদি এখানে চলে যায়, তাহলে এখানে চলে আসবে কি বলতো, এখানে চলে আসবে হচ্ছে 1। ঠিক আছে, সো এখন দেখো তো আবারও কি 1 0, তো বাকি ট্রানজাকশনগুলো চেঞ্জ হবে না। তাহলে এখানে শুধুমাত্র কে চেঞ্জ হইলো, এখানে শুধুমাত্র Q0 চেঞ্জ হইলো, Q0 চেঞ্জ হইলো। তাহলে Q0 1 ছিল, 1 থেকে এই যে 1 থেকে 0 হয়ে গেছে, তাহলে Q0 এই যে Q0 এই যে 0 হয়ে গেছে, আর Q1 আর Q2 যা ছিল তাই, তাহলে Q1 0 ছিল 0 আর Q2 যা ছিল তাই 1। এখন বুঝতে পারছো কিভাবে হইতেছে? তো এইভাবে বাকি সিকোয়েন্স গুলোও হবে, ঠিক আছে, বুঝতে পারছো? সো আমাদের ওইটা নিয়ে আর মাথা ব্যথা, যেহেতু আমরা এতটুকু পর্যন্ত করে ফেলছি, সো বাকিটা নিয়ে আমাদের আর মাথা ব্যথা করার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, কি বড় একটা ভুল করে ফেলাইছি, দেখো এটা তো 0 হবে, ঠিক আছে, এটা হচ্ছে 0 হবে। এই তো এভাবে তুমি জাস্ট সার্কিট ড্র করবা, সার্কিট ড্র করে এভাবে তুমি ট্রুথ টেবিল এঁকে দিবা। এরপরে কিভাবে এটা কাজ করতেছে, কাউন্ট কিভাবে হইতেছে, যেমন এই যে এটা কত হবে 4 হবে, এটা কত হবে 3, এটা 2, এটা 1, এভাবে 0। তো এরকম ভাবে 7 থেকে 0 পর্যন্ত 7 ক্লক পালস এবং 8 ক্লক পালসে আবার 1 1 মানে ফেরত যাবে। এরকম ভাবে 8টা ক্লক পালসের মাধ্যমে 8টা ডিজিট কাউন্ট হয়, কাউন্ট হয়ে হয়ে এইভাবে তোমার কাউন্টারটা কাজ করে। তাহলে আশা করি তুমি রিপল আপ কাউন্টার এবং রিপল ডাউন কাউন্টার কিভাবে কাজ করে, সার্কিটটা কি এবং ট্রুথ টেবিলটা কিভাবে একবার বুঝছো, এতটুকু জানলেই এনাফ, আর লাগবে না। এবার দেখো প্রশ্ন সলভ করি আমরা। এখানে দেখতে পাচ্ছ একটা ক্লক দেওয়া আছে, এক্স ওয়াই জেড দেওয়া আছে, এবং এটা কি দেওয়া আছে, এখান থেকে আমাদের যাচ্ছে হচ্ছে 3টা ইনপুট যাচ্ছে, 8টা আউটপুট বের হচ্ছে। এবার তোমাকে বলছো উদ্দীপকের ডট ডট বেষ্টিত ডিভাইসটি ব্যাখ্যা করো। তাহলে ডট ডট বেষ্টিত ডিভাইসটি কি বলো? তো আমরা যদি উত্তর করি, ডট 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 বেষ্টিত বেষ্টিত ডিভাইসটি গ, ডট 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 বেষ্টিত বেষ্টিত ডিভাইসটি ডিভাইসটি একটি কি বলতো, যখন 3টা থেকে 8টা, তাহলে এটা কি ডিকোডার না, এটা হচ্ছে আমাদের 3টা থেকে 8টা, 8টা থেকে যদি 3টা যেত তাহলে এনকোডার। তাহলে এখানে 3টা থেকে 8টা আসতেছে, তাহলে ডিভাইসটি একটি কি বলতো, ডিকোডার। এটা হচ্ছে একটা ডিকোডার, এই ডিভাইসটা হচ্ছে আমাদের একটা ডিকোডার। এখন তোমাকে বলছে ডিভাইসটি ব্যাখ্যা করতে, তাহলে ডিকোডার যেহেতু তুমি বুঝতে পারছো যে ডিভাইসটি ডিকোডার, কেন কেন কেন, কারণ এখান থেকে তুমি ব্লক ডায়াগ্রামটা দেখায় দিতে পারো যে এখানে n সংখ্যক ইনপুট আসতেছে এবং 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট বের হয়ে যাচ্ছে। তো এটা কিসে হয় বলো তো, ডিকোডারই হয়, যে n সংখ্যক ইনপুট ঢুকে 2 টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট বের হয়ে যায়, এটা ডিকোডার। এখন এইভাবে আঁকলে কি তোমার হবে? আর কি করা লাগবে, একটা ট্রুথ টেবিল এঁকে দেওয়া লাগবে, ওটা অনুযায়ী ট্রুথ টেবিল অনুযায়ী তুমি যদি হচ্ছে সার্কিট যে আমাদের বুলিয়ান ফাংশনগুলো আছে সেটাও দিয়ে দিতে পারো, সেটা আরও বেটার। আর তোমার কাছে যদি সময় থাকে তাহলে তুমি সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিতে পারো, তাহলে 3 এ 3। বাট আমি আশা করি যে এইভাবে ব্লক ডায়াগ্রামটা দিয়ে তোমার জাস্ট ট্রুথ টেবিলটা ড্র করে দিলেই তোমাকে ফুল মার্ক দিয়ে দিবে। তো এবার জাস্ট তুমি কি করবা, ফার্স্ট অফ অল লিখবা বেষ্টিত ডিভাইসটি একটি ডিকোডার, কারণ এখানে n সংখ্যক ইনপুট ঢুকে এবং 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট বের হয়ে যায়। এরপরে তোমার কাজ কি হইতে পারে, এরপরে তোমার কাজ হইতে পারে যে এটার একটা ব্লক ডায়াগ্রাম তুমি, মানে ব্লক ডায়াগ্রাম বলতে তুমি জাস্ট একটা ট্রুথ টেবিল এঁকে দাও, এই যে ভাই একটা ট্রুথ টেবিল এঁকে দাও, তাহলেই তোমাকে ফুল মার্ক দিয়ে দিবে। সো আমরা ট্রুথ টেবিলে জানি কি কি থাকে বলো, ট্রুথ টেবিলে আমরা জানি হচ্ছে কয়টা ইনপুট থাকে, আমরা সেই ইনপুটগুলো এখানে এখানে কয়টা থাকবে, 8টা 9টা 10টা, 10টা নিলেই হবে। এই হচ্ছে গিয়ে এগুলো এখন একটু কপি করে নিচে নিয়ে যাই।
দেখি কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা হয়ে গেছে, আর বেশি আর লাগবে না। সো এই সাইডে আমি মনে করি ইনপুটগুলোকে রাখবো, এই সাইডে আমি ইনপুটগুলোকে রাখবো। সো ইনপুট আমার কয়টা থাকবে, 3টা ইনপুট হচ্ছে আমাদের 3টা থাকবে, তাই না? আর আউটপুট আমাদের কয়টা থাকবে বলো, আউটপুট আমাদের 8টা থাকবে। সো এই হচ্ছে আমাদের একটা, তো আমরা একটুখানি লিখে নিই যে এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট, আর এই সাইডে আমরা রাখবো কি, আউটপুট। এই হচ্ছে আমাদের আউটপুট। এবার দেখো ইনপুট থাকবে কয়টা, 3টা। এই যে ইনপুট 3টা দিয়ে নিই, এই হচ্ছে একটা ইনপুট, এই হচ্ছে 2টা ইনপুট, এই হচ্ছে 2টা, এই যে 3টা ইনপুট, ঠিক আছে, এক্স ওয়াই জেড। আর আউটপুট থাকবে কয়টা, 8টা। এই যে 1টা 2টা, ওকে। এবার হচ্ছে এই 2টাকে কপি করে ফেলি, দেখো তো 8টা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9টা হয়ে গেছে। যাক সমস্যা নেই, আরেকটা আমরা কি করব, মুছে দিই। তোমরা গুনে গুনে করে ফেলো খাতার স্কেল দিয়ে। তাহলে এখানে আমরা ফার্স্ট অফ অল এক্স ওয়াই এবং জেড, দেখো 3টা ইনপুট আসতেছে, এটাকে এক্স ওয়াই জেড লিখলাম। এরপরে আউটপুট যেহেতু 8টা, এটাকে আমরা লিখবো D0 D1 D2 D3 D4 D5 D6 D7, শেষ, তাই না? D0 থেকে D7 8টা হয়ে গেল। এবার আমরা কি জানি করব, এই যে এখানে লিখবো 0 1 0 1 0 1 0 1 0, তাহলে 0 1 0 1 0 1 0 1। আচ্ছা এটা তো আমাদের আসবে না, তাই তো বলি 9টা হয়ে যায় কেন, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 0 1 0 1 0 1 0 1। এরপর আমাদের কি এটা 0 0, দেখো এটা হচ্ছে আমাদের 0 0 1 1 0 0 1 1, এটা কি 0 0 4টা 0 4টা 1 4টা 1 4টা 0 4টা 1 2 4 4টা 0 4টা 1। এরপর D0 এখানে কি করবো, সিরিয়ালে এটা 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 এটা, এভাবে সিরিয়ালে D0 থেকে 1 গুলো দিয়ে দিব, বাকি সব 0 দিয়ে ফিল আপ করে দিব, বাকি যা আছে সব কিছুকে ভাইয়া 0 দিয়ে ফিল আপ করে দিব। এই যে 0 0 0 0, এই যে 0 0 0 0 0 0 0, ঠিক আছে, 0-র ছড়াছড়ি আর কিচ্ছু না। এরপর দেখো 0 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 0, এরপরে এখানে 0 0 0 0 0 0 0, এরপরে এখানে 0 0 0, এরপরে এখানে 0 0 0 0 0, শেষ, 0-র ছড়াছড়ি। এবার আমাদের আর কি বাকি থাকে বলো, এবার আমাদের আর কি বাকি থাকে, এবার হচ্ছে আমাদের জাস্ট ওই লজিক সার্কিট বুলিয়ান ফাংশনটা একটু লেখা বাকি থাকে। তো এটা একটু জাস্ট লিখে দিলে, এভাবে আমি এখানে জায়গা নাই দেখে এখানে লিখে দিই, ধরো এখানে D0 লিখলাম, এখানে D1 লিখলাম, তো এক্স ওয়াই জেড সবগুলো হচ্ছে আমি এক্স ওয়াই জেড লিখে দিই, এক্স ওয়াই জেড। তো D1 এটা হচ্ছে এক্স ওয়াই জেড, সবগুলো এক্স ওয়াই জেড আগে লিখো, এক্স ওয়াই জেড। তারপর হচ্ছে D2 এটা হচ্ছে এক্স ওয়াই জেড, তারপর হচ্ছে D3 এটা হচ্ছে এক্স ওয়াই জেড, তারপর হচ্ছে D4 এটা হচ্ছে এক্স ওয়াই জেড, তারপর লেখো D5 এটা হচ্ছে এক্স ওয়াই জেড, যেহেতু এন্ড আকারে থাকে এক্স ওয়াই জেড। এরপর লেখা হচ্ছে D6 এটা হচ্ছে এক্স ওয়াই জেড, এরপর লেখা হচ্ছে D7 এটা হচ্ছে এক্স ওয়াই জেড। কোনো কিছু চিন্তা করার দরকার নেই, এভাবে লিখে দাও। এরপরে যেখানে যেখানে 0 আছে ওগুলোর উপর বার দিয়ে দাও, শেষ। এখানে 3টা 0 এক্স ওয়াই জেড 3টার উপর 0, তাহলে এই যে 3টার উপর বার, এখানে 2টার 0, তাহলে এই যে 2টার উপর বার, এখানে হচ্ছে গিয়ে দেখো এই যে এই বরাবর D2, তাহলে D2 কি, এই যে একটা 0, তাহলে এই যে এই 2টার উপর 0, তাহলে প্রথম এক্স আর জেড এর উপর বার, তাহলে এই যে এক্স আর জেড এর উপর বার, ওয়াই সিঙ্গেল, তাহলে 3টা লেখা শেষ। এবার 4 নাম্বারটা দেখো, 4 নাম্বার D3, তাহলে D3 তে কি হবে বলো তো, শুধু এক্স এর উপর বার আর বাকি দুটা, তাহলে শুধু এক্স এর উপর বার, যেখানে 0 আছে ওটার উপর বার। এবার D4 এর কথা চিন্তা করো, তাহলে হচ্ছে ওয়াই আর জেড এর উপর বার, তাহলে এখানে ওয়াই এর উপর একটা বার, জেড এর উপর একটা বার। এবারে D5 আছে কোথায়, এই যে D4, এই যে এই বরাবর হচ্ছে আমাদের D5, তাহলে হচ্ছে শুধুমাত্র ওয়াই এর উপর বার, তাহলে এই যে D5 ওয়াই এর উপর বার। এরপরে কি D6, আচ্ছা D5 ওয়াই এর উপর বার, D6 D7, হ্যাঁ এই যে D6 এ যেটা করবো আমরা সেটা হচ্ছে শুধুমাত্র জেড এর উপর বার, শুধুমাত্র জেড এর উপর বার, আর D7 কোনোটার উপরই বার নেই। তো সবগুলো দেওয়া হয়েছে না, সবগুলো দেওয়া হয়েছে। এরকম ভাবে যেখানে জাস্ট এভাবে লিখে যেখানে যেখানে 0 আছে সেখানে সেখানে বাদ দিয়ে দিবা, শেষ। তাহলে এটার অ্যান্সার কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এখন বলছে উদ্দীপকের চতুর্থ পঞ্চম ও সপ্তম কম্পাসের প্রয়োগে এক্স ওয়াই জেড এর মান কি হবে। তো তুমি আমাকে বলো, এটা দেখে তোমার কি মনে হইতেছে, এটা দেখে তোমার কি মনে হইতেছে, এটা একটা কি উদ্দীপকে
চিত্রে চতুর্থ পঞ্চম ও সপ্তম ক্লক পালসে, তাহলে এখানে ক্লক পালসটা কাজ করবে কোথায়? এই যে এনকোডার ডিকোডার তো সিকোয়েন্সিয়াল সার্কিট না, এটা তো আমাদের এনকোডার ডিকোডার ছিল, এটা তো হচ্ছে নন সিকোয়েন্সিয়াল সার্কিট, তাই না? তো এটা তো সিকোয়েন্সিয়াল সার্কিট, দেখো আউটপুটটা আবার ইনপুটে ঢুকতেছে, তো এখানে আবার ক্লক পালসও আছে। এখানে দেখে তোমার কি মনে হইতেছে? এই জিনিস না, এই টাইপের জিনিস না? সো এটা তো তোমার এখন বুঝাই যাইতেছে যে এটা হচ্ছে আমাদের কাউন্টার, উপরের যেটা এক্স ওয়াই জেড তিনটা আউটপুট আসতেছে, 3 বিট বিশিষ্ট 3টা ডি ফ্লিপ ফ্লপ যুক্ত কাউন্টার, কারণ ডি ফ্লিপ ফ্লপই শুধু এটার আউটপুট এটার ইনপুটে ঢুকে, বাট টি ফ্লিপ ফ্লপে এটা হয় না। তুমি বুঝবা কিভাবে? দেখো এই যে ক্লকটা, এটার আউটপুটটাই এটার ক্লকে ঢুকতেছে, এটার আউটপুটটাই এটার ক্লকে ঢুকতেছে, আর এই যে এটার ইনপুটটা এখানে যাইতেছে, এরকম ভাবে কিন্তু এটা ডিজাইন হইতেছে। এখন বলছে উদ্দীপকের চিত্রে চতুর্থ পঞ্চম ও সপ্তম ক্লক পালসের প্রয়োগে এক্স ওয়াই ও জেড এর মান কি হবে, এটা তোমার কাছে চাইছে। তাহলে আমরা যদি এখন ক্লক পালসগুলোকে এটাকে দেই, ক্লক পালসগুলো দিলাম মনে করো এক্স ওয়াই জেড, মানে এখানে ক্লক পালসগুলো যদি সিরিয়ালে দেই, তাহলে আমাদের চতুর্থ ক্লক পালস, পঞ্চম ক্লক পালস, সপ্তম ক্লক পালস আউটপুট কি হবে এটা চাইছে না। এখন এটা কি রিপল আপ নাকি রিপল ডাউন, এটা তো আমরা বুঝতেছি না, বুঝতেছি? আর এটা যে তোমার অ্যাসিনক্রোনাস কাউন্টার, এটা কিন্তু আমরা বুঝতেছি। কেন অ্যাসিনক্রোনাস কাউন্টার? কারণ এই যে এইটার আউটপুট ওইটার ক্লকে গিয়ে ঢুকছে, এটার আউটপুট এটার ক্লকে গিয়ে ঢুকছে। তো অ্যাসিনক্রোনাস, আর সিনক্রোনাস হইলে কি হইতো? সবার একটা ক্লক, বুঝতে পারছো? তাহলে আমরা দেখতেছি ভাইয়া এটা হচ্ছে একটা কাউন্টার। কেমন কাউন্টার? এটা হচ্ছে কি আমাদের একটা অ্যাসিনক্রোনাস কাউন্টার, এবং এটা যেহেতু একটার আউটপুট আর একটা ইনপুটে গিয়ে ঢুকছে, তাহলে এটা ডি ফ্লিপ ফ্লপ দিয়ে বানানো, তাহলে আমরা যা শিখছি তাই এটা। তো এরপরে দেখো, কারণ আমি আসলে এইগুলো টার্গেট করেই তোমাকে শিখেছি। এখন মজার বিষয় হচ্ছে এটা কি রিপল আপ না রিপল ডাউন, এটা বোঝার কোনো ওয়ে নাই, কারণ ক্লক সিগন্যাল আমাকে দিয়ে দেয় না। বাট আমাকে যদি ক্লক সিগন্যালটা এভাবে দিয়ে দিত, এভাবে দিয়ে বলে দিত এইটা, তাহলে আমরা বুঝতাম এটা রিপল আপ। আর ক্লক সিগন্যালটা এভাবে দিয়ে যদি আমাকে এভাবে সিম্বল দিয়ে দিত, তাহলে আমরা বুঝতাম এটা রিপল ডাউন, বুঝছো? ধরে এইভাবে সিম্বল দিয়ে দিস, তখন আমরা কি বুঝতাম? রিপল ডাউন। তো এখন আমরা রিপল আপ বা রিপল ডাউন যে কোনো একটা ধরেই করতে পারছি। আমি রিপল আপ ধরে করতেছি, ধরে নাও আমরা রিপল আপ ধরে করতেছি। তাহলে এই রিপল আপ কাউন্টারের এই সব কিছু আমি হচ্ছে একটুখানি কপি করে নিয়ে যাই। সো এখানে এতটুকু কপি করে নিয়ে যাব, কারণ আমাদের ওইখানে ক্লক পালস চাইছে। তো সো তোমার কি এগুলো দেওয়া লাগবে? না, দেওয়া লাগবে না, তুমি এটা মুখস্থ রাখবা। তুমি তো জানোই যে আসলে ট্রুথ টেবিলটা কিভাবে লিখতে হয়। তো আমি জাস্ট বোঝানোর খাতিরে এখানে এটা দিয়ে দিচ্ছি, দেখো এগুলো এখানে দিয়ে দিচ্ছি, বাট তোমার দেওয়ার দরকার নেই, তোমার দেওয়ার দরকার নেই। তুমি জাস্ট হচ্ছে এভাবে এই যে এখানে ভাইয়া তোমাকে বোঝানোর জন্য, যাতে তুমি খুব সহজে বুঝো, তো সেই জন্য এখানে এটা নিয়ে আসছি। এখন আমি তোমাকে যদি বলি যে আমাদের চাইছে কি বলো, তো তুমি যদি এটা দিয়ে দিতে পারো তোমার জন্য বেস্ট। তুমি জাস্ট এই চিত্রটা আঁকবা, যেটা একটা কাউন্টার বুঝাইতেছে, কাউন্টারের চিত্র নিম্নরূপ, চিত্রটা এঁকে তারপরে এই ট্রুথ টেবিলটা এঁকে, এগুলো দেখানোর দরকার নেই, এই যে এগুলো দেখানোর দরকার নেই, জাস্ট ওই ট্রুথ টেবিলটা আঁকবা। এঁকে তুমি বলবা যে হচ্ছে দেখো চতুর্থ ক্লক পালসে, তো তুমি এখানে এটারে কি দিয়ে দিবা? ধরে নাও এই যে এটারে এমএসবি দিয়ে, এটারে দিয়ে দিবা হচ্ছে এক্স, আর এটারে দিয়ে দিবা ওয়াই, আর এটারে দিয়ে দিবা জেড। তাহলে এই যে কিউ, এইগুলোরে তুমি একটু মুছে দাও। আচ্ছা আমি এখানেই লিখে দিই, এগুলোর একটুখানি মুছে দাও, মুছে দিয়ে এখানে তোমার জাস্ট কি দিয়ে দাও, যেহেতু এই পাশে আমরা এমএসবি দিয়ে শিখছিলাম, তো এখানে দিয়ে দাও এক্স, এখানে দিয়ে দাও ওয়াই, আর এখানে দিয়ে দাও জেড। এই যে এইভাবে দিয়ে দাও, দিয়ে তুমি বলবা এবার দেখো চতুর্থ ক্লক পালসে, চতুর্থ ক্লক পালসে তুমি ওই সত্যক সারণী দিয়ে দিলে তো তোমার সব হয়ে গেছে, তাই না? তাহলে এখানে তুমি লিখবা সুতরাং চতুর্থ ক্লক পালসে এক্স ওয়াই জেড, সুতরাং চতুর্থ ক্লক পালসে, তাহলে আমি ইংলিশে লিখি চতুর্থ ক্লক পালসে, তো এখানে আমরা দিব এক্স, এখানে দিব ওয়াই, আর এখানে দিব জেড। তো এক্স ওয়াই জেড আমাদের কি আসবে বলতো? চতুর্থ ক্লক পালসে 1 0 0 1 0 0। এরপর আমরা যদি দেখি পঞ্চম ক্লক পালসে, কি আসবে? পঞ্চম 1 0 1 1 0 1। এবার আমি যদি দেখি ষষ্ঠ ক্লক পালসে, ষষ্ঠ না সপ্তম, এবার আমি যদি দেখি সপ্তম ক্লক পালসে 1 1 1, এই আর কি। বাট এইভাবে যদি তুমি দিয়ে দাও এই পুরো চিত্রটা এঁকে, ওই টেবিলটা 1 সেকেন্ডের বিষয়, ফুল মার্ক পাবা। কেন দিবা না? পুরো চিত্রটা আঁকবা, এটা দিয়ে দিবা, দিয়ে জাস্ট যত চাইছে এটা শর্টকাটে দিয়ে দিবে, শেষ। এবার দেখো এই প্রশ্নটার উত্তর করি। উদ্দীপকের ব্লক চিত্র, আচ্ছা এটা আমি আর করবো না। উদ্দীপকের ব্লক চিত্র 2 এর বর্তনীর সত্যক সারণী ও সমীকরণ বিশ্লেষণ করো। তো এই যে এটা আমাদের হচ্ছে ব্লক চিত্র, তো এই যে এটা হচ্ছে চিত্র 2 এর ব্লক চিত্র, এ বি সি এস, সাম আর হচ্ছে ক্যারি, সি আউট। এটা কি বলো? অ্যাডার না? ফুল অ্যাডার না? তো এটা কি আমার আর ব্যাখ্যা করা লাগবে? ফুল অ্যাডার তো বহুত আগে শেষ করে আসছি, ওটা নিজ দায়িত্বে ব্যাখ্যা করে দেবো। আমি
এই দিনাজপুর বোর্ড 24-এর কোয়েশ্চেনের গটা বুঝাই দিতেছি। উদ্দীপকের ব্লক চিত্র 1-এর আলোকে উল্লেখিত কাউন্টারটির চিত্র সহ বর্ণনা করো। তুমি তো বুঝতেই পারতেছো এটি ডি ফ্লপ ফ্লপ দিয়ে বানানো, এটা কিউ আর ওটা কি কিউ বার, কিউ বারের সিম্বলটা এখানে ঢুকতেছে, কিউ বারের সিগন্যালটা আবার ডিতে ঢুকতেছে, আর কিউ থেকে পরবর্তী ক্লকে সিগন্যাল যাচ্ছে। আমরা যা শিখছি তাই, বাট এটা কয় বিটের? এটা 4 বিটের। আমরা শিখছি কয় বিটের? 3 বিটের। এটা রিপল আপ না রিপল ডাউন সেটা তো আমাদের বলে নাই, তাহলে আমরা জাস্ট বলবো যে সেটা আমাদের বলারও দরকার নেই। আমাদের এখন এই চিত্রটাই আমরা ড্র করে দিব। এই চিত্রটা আমরা এখন ড্র করে দিব, বুঝতে পারছো? এই চিত্রটাই আমরা নিয়ে গিয়ে ড্র করে দিই। ওকে, সো দেখো, সো এটাকে আমরা রিপল আপ কাউন্টারই ধরে নিব। যেহেতু আমাদের এখানে ক্লক সিগন্যালের কথা কিছু বলে নাই, তাহলে আমরা এটাকে রিপল আপ কাউন্টারই ধরে নিব। এই যে রিপল আপ কাউন্টার ধরে নিলাম। এখন এটা তো আমাদের 4 ইনপুট বিশিষ্ট আঁকতে হবে, সো এগুলো আমাদের লাগবে না। সো এগুলো আমরা একটুখানি মুছে দিই, দাঁড়াও। এগুলো একটুখানি মুছে দিই, এগুলো আমাদের লাগতেছে না আপাতত। এইটা লাগবে না, মুছে দেই। এখানে এটা লাগতেছে না, এগুলো মুছে দেই। এটা পুরোটাই লাগতেছে না, মুছে দেই। এটাও লাগতেছে না, মুছে দেই। ওকে, সো জাস্ট এই চিত্রটা এঁকে দিবা। বাট ওটা কয় ইনপুট বিশিষ্ট বলতো? 4 ইনপুট বিশিষ্ট না? সো এখানে তুমি জাস্ট আরেকটা ফ্লিপ ফ্লপ এভাবে ড্র করে দাও। ধরে নাও এখান থেকেই ভাইয়া কপি করে এই জিনিসটাকেই ভাইয়া কপি করে আবার এখানে নিয়ে আসতেছে। দেখো, এই জিনিসটাকেই ভাইয়া কপি করে এখানে নিয়ে আসতে। একটু মডিফিকেশন যেটা করতে হবে, এটাকে একটুখানি মুছতে হবে। মুছে এইখানে এইটারে দিতে হবে Q0 Q1, এটা থাকলে হচ্ছে আমাদের Q2, এবং এটা হয়ে গেল আমাদের কি Q3। এইটা হয়ে গেল আমাদের Q3, ঠিক আছে? এটা হচ্ছে Q2, তাহলে এইটা হয়ে যাবে আমাদের Q3। এই হচ্ছে গিয়ে Q3। তাহলে তুমি এটাকে কি বলছো? উদ্দীপকের ব্লক চিত্র 1-এর আলোকে উল্লেখিত কাউন্টারটি চিত্র সহ বর্ণনা করো। তাহলে ফার্স্ট অফ অল কাউন্টারটি আমরা এভাবে আঁকলাম। দেখো, এই যে ডি, Q0 থেকে কিউ বার থেকে কিন্তু ডিতে ইনপুট গেল, আর Q1 থেকে কিন্তু পরবর্তী সিগন্যালে এভাবে গেল। তো এটা কমপ্লিট চিত্র ছিল না, বাট আমরা কমপ্লিট চিত্র এভাবে আঁকলাম। তো এবার আমরা চিত্র থেকে বলতে পারি যে চিত্রটি একটি রিপল আপ কাউন্টার, ঠিক আছে? আমরা বলতে পারি অ্যাসিনক্রোনাস কাউন্টারের রিপল আপ কাউন্টার, যেখানে 4টি ডি ফ্লিপ ফ্লপ রয়েছে। এরপরে তুমি যদি এটাকে এক্সপ্লেইন করতে চাও যে 4টি ডি ফ্লিপ ফ্লপ রয়েছে, সুতরাং এটি কি করতে পারে? 2 টু দি পাওয়ার n মানে কত? 2 টু দি পাওয়ার 4 মানে 16টি বিট কাউন্ট করতে পারে, বুঝতে পারছো? এভাবে তুমি জাস্ট এটাকে এক্সপ্লেইন করে দিতে পারো। উদ্দীপকের ব্লক চিত্র 1 হলো একটি রিপল কাউন্টার। রিপল কাউন্টারের ভিতরে কিরকম কাউন্টার? রিপল আপ কাউন্টার। কয় বিটের? 4 বিটের। তাহলে এটার জন্য কয়টা ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়েছে? 4টি ডি ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়েছে। এইভাবে তুমি এটাকে কি করে ফেলতে পারো ভাইয়া? এক্সপ্লেইন করে ফেলতে পারো। সো এইভাবে তুমি যদি এটাকে এক্সপ্লেইন করে ফেলো, তাহলেই হচ্ছে তোমাকে ফুল মার্ক দিয়ে দেবে। এই চিত্রটা আইকা জাস্ট এটা বলে দিতে পারলে যে এটা হচ্ছে রিপল আপ কাউন্টার অথবা রিপল কাউন্টার, ঠিক আছে? অ্যাসিনক্রোনাস কাউন্টারের রিপল আপ কাউন্টার, এটা জাস্ট বলে দিতে পারলেই তোমাকে ফুল মার্ক দিয়ে দিবে। তো এই ছিল আজকের ক্লাস। আমাদের এই চ্যাপ্টারটা এখানেই ক্লোজ করতেছি বলতে পারমানেন্টলি ক্লোজ করতেছি না, সব বেসিক সহ সব কিছু বুঝে আমাদের শেষ হয়ে গেছে। এরপরে আমরা সামনে এটার MCQ এবং CQ-গুলো সলভ করব। সো বেসিক ক্লাসগুলো তোমরা দেখে প্রিপারেশন নিয়ে নাও। আর এই বেসিক ক্লাস দেখে কি শিখলা সেটার উপর ভাইয়া কিছু পরীক্ষা নিব। ওই পরীক্ষাগুলোর মাধ্যমে আসলে আমি দেখবো যে তোমাদের যা শিখাইছি তোমরা কতটুকু বুঝতে পারছো। তো ক্লাসগুলো করা শেষ হইলে যদি কোনো প্রবলেম হয় ভাইয়াকে রিচ করবা। যারা কোর্সে ভর্তি আছো ভাইয়াকে রিচ করবা, ভাইয়া তোমাদের প্রবলেমগুলোকে পার্সোনালি সলভ করে দিব। যারা কোর্সে ভর্তি আছো শুধু তাদেরকে আমি এটা করব, এবং হচ্ছে পরীক্ষাগুলো ভাইয়া নিব, ঠিক আছে? আর চ্যাপ্টার 4 শুরু করে দিব। চ্যাপ্টার 4 ভাইয়া ক্লাস নিতে থাকবো। এরপরে চ্যাপ্টার 4, 5, 6 সব কিছু শেষ হওয়ার পরে 2 আর 1-এ ব্যাক করব। এভাবে পুরো সিলেবাস আমরা বেসিক সহ শেষ করে তোমাদের যত সময় বাকি থাকবে সব সময়ে আমরা কোয়েশ্চেন সলভ করব। পরবর্তী আমাদের ফোকাসটা থাকবে শুধু কোয়েশ্চেন সলভিং এর উপর। তো আজকের ক্লাসে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।